আজকে চ্যাপ্টার 3 সাজেশন ক্লাস আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করব, কারণ সময় যেহেতু কম। নেক্সট ক্লাস থেকে জৈব যৌগের সাজেশন ক্লাস নেওয়া শুরু করতে পারি। আজকে আমরা কতটুকু জিনিস পড়বো সেটা একটু দেখাই। এই হলো আমাদের সাজেশন ক্লাসের এটা, মানে কি পড়তে হয় সেটা। আজকে আমরা বলার চেষ্টা করব যে এস আর পি ব্লক মৌলের রসায়নের প্রশ্নগুলো কিভাবে অ্যান্সার দিতে হবে। এটা এই জায়গা থেকে যদি প্রশ্ন আসে, একটা গ দাগের প্রশ্ন হবে। দেখো, দুই একটা করে প্রশ্ন রিসেন্টলি দেওয়া শুরু করছে। আগে কম দিত, এখন মোটামুটি 23 সালে সব বোর্ডে একটা করে দেওয়ার চেষ্টা করছে। দেখো, 23 সালে সব জায়গায় প্রায় দেওয়ার চেষ্টা করছে, 23 সালে একটা দেওয়ার চেষ্টা করছে, এই যে 23 সালে দিচ্ছে। এস আর পি ব্লক মৌলের রসায়ন, এই প্রশ্নগুলো সব গ দাগের প্রশ্ন হিসেবে আসে। আর এই জায়গায় যেটা আছে, গদাগো দুই এক সময় কিন্তু আসে, এমন না যে গ খ আছে। দেখো, এই যে খ আছে, এই যে খ আছে, দেখছো? খ কিন্তু থাকে, এই যে গ থাকে। গদাগের গ অথবা গদাগে থাকে। আর ফাজানের নীতি, এইটা হলো সব থেকে সহজ জিনিস। মানে যাই আসুক না কেন, তুমি ওই যে ফরম্যাটটা, ওই ফরম্যাটে লিখে দিলে হয়ে যায়। মানে যাই আসুক না কেন একই অ্যান্সার। এটা গরু রচনার মধ্যে বলতে পারো, যে সংকরণ যেমন গরু রচনা আমি বলি, যাই আসুক না কেন একটা ফরম্যাটে লিখতে হয়। এই ফাজানের নীতি প্রশ্নটাও ঠিক একই রকম, মানে যাই আসুক না কেন ফাজানের নীতি দিয়ে সেটা বলে দিলে হয়ে যায়। এই প্রশ্নটা খুবই সহজ, গদাগের ব্যাখ্যা এই ফাজানের নীতি আসে। হাইড্রোজেন বন্ধন, H2O তরল, H2S গ্যাস, এটা আমরা পড়ছি, কিন্তু বাকিগুলো যদি আসে সেম অ্যান্সার লিখতে হবে। একদম কোনো ভিন্নতা নাই, একই রকম অ্যান্সার দিলে হয়েছে। একই রকম অ্যান্সার বলতে এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, এই কারণে তার গলনাঙ্ক বিস্ফোরণাঙ্ক বেশি। এই রেকর্ড করে দেওয়া, গরমের সময় অ্যান্সার দেখবো। তো এখানে হাইড্রোজেন বন্ধন, এই প্রশ্নটা আজকে আমরা দেখবো ফাজানের নীতি। আর মূল কথা, সংকরণ যেটা আমি খুব আগে ভালোভাবে পড়াইছি, আর এটার উপরে 5-6টা ক্লাস ইউটিউব থেকে দেখে নিলে হয়ে যাবে। আমি লিঙ্কটা দেখাই দিচ্ছি যে ইউটিউবের কোথা থেকে তোমরা প্রশ্নগুলো পড়বা সংকরণের। সংকরণের ক্লাসগুলো যদি এখান থেকে দেখে নাও, আমার এক্সট্রা আরো 2-3 দিন ক্লাস নেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ সংকরণ পড়তে গেলে আরো 2-3 দিন সময় লাগবে। ইউটিউবে চলে যাবা, ইউটিউবে চলে গেলাম আমি, চলে যে কেমিস্ট্রি এইচএসসি এন্ড অ্যাডমিশন বলে লিখলেই হয়ে যাবে। এখানে লিখবা এইচএসসি এন্ড অ্যাডমিশন কেমিস্ট্রি, এটা বলে সার্চ দিলে আমার একটা গ্রুপ চলে আসবে। এই গ্রুপে চলে যে প্লে লিস্টে চলে যাওয়া। প্লে লিস্টে যাওয়ার পরে ফার্স্ট পেপার চ্যাপ্টার 3, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এই যে 20টা ক্লাস দেয়া আছে, এই চ্যাপ্টারটা ফুল কিন্তু একাডেমিক নিয়ে লেকচার 1 থেকে। আর এখানে এই লেকচার 1 এর প্রথম 5টা বা 6টা ক্লাস পর্যন্ত মনে হয় আমাদের সংকরণের উপর ক্লাস নেওয়া আছে। তো যারা একদম সংকরণে কিচ্ছু বোঝো না, তারা যদি এই ক্লাসগুলো করো, তাহলে এখানে একদম অ্যান্সার সহ বলে দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে এখানে। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার প্রথম 7টা 8টা, প্রথম 7 থেকে 8টা ক্লাসে এই অ্যান্সার দেওয়া আছে। আর যারা আগে আমার ক্লাস করছো, 7 নম্বর পর্যন্ত ক্লাস, তাহলে 1 থেকে 7 পর্যন্ত হলো আমাদের সংকরণের ক্লাস। 1 থেকে 7 পর্যন্ত সংকরণের ক্লাস। আমি এই যে সাজেশনের কথা বললাম, এই ইচ অ্যান্ড এভরি কোশ্চেন, শুধুমাত্র একটা প্রশ্ন মনে হয় নাই, কার্বন ডাইঅক্সাইডের সংকরণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা 2বার আসছে, রাজশাহী বোর্ড 23-এ আর সিলেট বোর্ড 22-এ আসছে। তাছাড়া এই প্রশ্নটা আমি সংকলনে পড়াই নাই কখনো। তাছাড়া বাকি সবগুলো প্রশ্নই কিন্তু ওই জায়গাটাতে পেয়ে যাবা। কোথায় পাবা? এই যে আমার এই যে ক্লাসের মধ্যে সোজা প্লে লিস্টে চলে যায়, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, লেকচার 1 থেকে 20, তার মধ্যে লেকচার 1 থেকে 7 পর্যন্ত যদি ক্লাস করো,
সংকলন নিয়ে বিন্দু মাত্র তোমার প্রশ্ন থাকার কথা না। একদম খুবই পানির মতো গরু রচনা আমি বলি, যে এর মতো ইজি জিনিস মনে হয় আর নাই বইয়ে, যে যা সব গরু রচনা লিখতে হবে। এই গরু রচনাগুলো কোথা থেকে পড়বো? যদি তোমার বিজ্ঞানের হয়ে থাকো তাহলে অবশ্যই এই 7টা ভিডিও একটু দেখে নিবে, তাহলে তোমার এই সংকলন শেষ। আর সংকলন ছাড়াও এই ফাজানের নীতি, হাইড্রোজেন বন্ধন, এই জিনিসগুলো কিন্তু ওই ক্লাসে আছে ওইখানে, চাইলে ওখান থেকেও দেখে নিতে পারবা। তবে আমি এই ক্লাস নিয়ে নিছি অলরেডি, সাজেশন ক্লাস। পি ব্লক মৌলের রসায়নের ক্লাস কতদিন নিয়ে শেষ করে দিছি। আজকে আমরা এস আর পি ব্লক মৌলের রসায়ন শেষ করে দিব, ফাজানের নীতি, হাইড্রোজেন বন্ধন এগুলো বলার চেষ্টা করি। তার মানে আজকে চেষ্টা করে দিচ্ছি যে এই চ্যাপ্টারটা যাতে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আজকে চলে যাচ্ছি আমার সাজেশন ক্লাসের। প্রথমত এখানে তো এটার একটা শীট অলরেডি, অ্যান্সারের শীট তোমাদের অলরেডি প্রোভাইড করছি আমি। প্রত্যেকটা প্রশ্ন কিভাবে আছে সেটা থেকে আমি অ্যান্সারটা একটু দেখাই তোমাদের গ্রুপে। এসওপি ব্লক মৌলের রসায়ন বলে এখানে এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া আছে। আমি শুধু আজকে বুঝাই দিব, বুঝাই দিয়ে পরে এই শীটটা দেখাই দেবো, এছাড়া কিছু করবো না। এই বিক্রিয়া কিভাবে দিতে হয় এই বিক্রিয়াগুলো একটু দেখাই দিব। এই আমরা প্রথম থেকে শুরু করলাম এসওপি ব্লক মৌলের রসায়ন আজকের ক্লাস। আজকের ক্লাসে সাজেশন আমরা শুরু করব কোথা থেকে? একদম 1 নাম্বার থেকে। এই চ্যাপ্টার 3 কেন বেশি পড়তে হয়? কারণ এখান থেকে 3 সেট প্রশ্ন দেয়। অন্য চ্যাপ্টার গুলো থেকে 1-2 সেট করে প্রশ্ন দিলেও এই একটাই চ্যাপ্টার যেখান থেকে তুমি 3 সেট প্রশ্ন থাকবে। আর এই 3 সেট প্রশ্ন থাকার কারণে এই চ্যাপ্টারটা পড়তে হবে। এই যে এর প্রশ্ন দেখো, এর প্রশ্ন একটু বেশি, একদম এই জায়গা থেকে এই পর্যন্ত। কারণ এখানে 3 সেট, মানে 3 সেট বুঝতেছো যে একবারে গ ঘ 3টা জায়গায় 3 গ ঘ থাকবে, এই জন্য এখানে একটু বেশি প্রশ্ন, টপিক অনেক বেশি। তো আমরা আজকে শুরু করলাম 6 নাম্বার এসওপি ব্লক মৌলের রসায়ন, এখান থেকে 1 নাম্বার প্রশ্ন। CCl4 আদ্য বিশ্লেষিত হয় না, কিন্তু SiCl4 আদ্য বিশ্লেষিত হয়। এই প্রশ্ন আসছে কোথায়? ময়মনসিংহ বোর্ড 23/6 এর গতে, রাজশাহী বোর্ড 23/8 এর গতে, বরিশাল বোর্ড 23/3 এর গতে। 22 সালে, এই 23 সালে 3 বার আসছে, 22 সালে কয়বার আসছে দেখো, 22 সালে আসছে 2 বার। আর 21 সালে সবার আগে এই প্রশ্নটা করছিল রাজশাহী বোর্ড 21/4 এর গতে। প্রশ্নটা অ্যান্সারটা আগে দেখে নিই, তারপর কিভাবে প্রশ্নটা আসে সেটা দেখাই দিচ্ছি। আমি প্রথমে চলে যাচ্ছি এই প্রশ্নের অ্যান্সারে। চাইলে তুমি সিম্পলিফাইড বিক্রিয়া দিতে পারো, বা চাইলে আমি ডিটেলস বিক্রিয়াও দিতে পারবো। প্রশ্নটার অ্যান্সার হলো মেনলি 1 লাইন, মানে ওই একটা লাইন থাকলে তোমার যদি 3 মার্কের প্রশ্ন হয়, 1 লাইন এই 1.5 মার্ক বা 2 মার্ক। অ্যান্সারটা কি হবে? এই যে আমি বুঝাই দিই আগে। দেখো, আমরা জানি যে ডি ব্লক মৌলের মধ্যে বা ডি অরবিটাল যাদের থাকে তাদের মধ্যে এরকম ডি অরবিটাল থাকা মানে এরকম 5টা ফাঁকা ঘর থাকে। ডি এর 5টা যে ঘর, এটা হলো ডি। ডি এর এই 5টা ঘর থাকে। এই ডি এর 5টা ঘর যদি থাকে, তার মধ্যে পানির অণুগুলো ঢুকতে পারে। তার মধ্যে পানির অণুগুলো ঢুকতে পারে। আমরা কিভাবে ঢোকে এর আগের ক্লাসে দেখছি, যে লিগ্যান্ড মতো করে পানির অণুগুলো কিন্তু এখানে এইভাবে ঢুকতে পারে। পানির অণুগুলো ঢোকার জায়গা হলো এটা। এখন যদি কোন একটা মৌলের মধ্যে এই ডি অরবিটালটা না থাকে, তাহলে তার মধ্যে তো এরকম পানির অণুগুলো ঢুকতে পারবে না। তার মানে সহজ কথায়, যাদের ডি অরবিটাল নেই তারা পানি দ্বারা আন্তঃবিশ্লেষণ হবে না, আমি পানির সাথে বিক্রিয়া করবে না। আন্তঃবিশ্লেষণ মানে কি? পানির সাথে বিক্রিয়া করে। CCl4 যৌগটা যদি আমরা দেখি, যে CCl4, এই যে CCl4, CCl4 এর কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে কার্বন হলো 6, 1s2, 2s2, 2p2। এখন যদি তুমি বলো যে কার্বনের 2d আছে, কার্বনের 2d নাই। কার্বনের যেহেতু 2d নাই, এর মধ্যে ডি অরবিটাল নাই। এর মধ্যে ডি অরবিটাল, এই যে ডি অরবিটাল নাই মানে, এই ফাঁকা ডি অরবিটাল নাই মানে এর মধ্যে পানির অণুগুলো ঢোকার কোনো জায়গা নেই। তার মানে CCl4 পানির সাথে বিক্রিয়া করে না, বা পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হয় না। আর একই গ্রুপ 14, কাশ্মীর সীমান্তে গেলে, তাহলে কাশ্মীর সীমান্তে পর্যন্ত লিখে, এই কাশ্মীর সীমান্তে হলো সিলিকন। তো সিলিকনের পারমাণবিক সংখ্যা হলো 14।
এখানে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p2, এই গেল হলো আমাদের 14, কিন্তু এখানে একটা 3d ফাঁকা পড়ে আছে। তার মানে এই সিলিকনের মধ্যে যেহেতু ফাঁকা ডি অরবিটাল আছে, এর মধ্যে পানির অণুগুলো প্রবেশ করে। এই প্রবেশ করার কারণে SiCl4 পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হবে। তাহলে SiCl4 পানির সাথে বিক্রিয়া করে, CCl4 পানির সাথে বিক্রিয়া করে না। এটাই হলো মেন কারণ। যদি তুমি এইটুকু লেখো হয়, তবে কেউ যদি চাও বিক্রিয়াগুলো যদি একটু দেখাইতে পারো তবে খুব ভালো হয়। বিশেষ করে 4 মার্কের প্রশ্ন হলে শুধুমাত্র ডি অরবিটাল আছে আর ডি অরবিটাল নেই এইটুকু লিখলে তুমি 4-এ 4 দিবে না। তো যদি তুমি 4-এ 4 পেতে চাও তাহলে তোমার একটু কি লিখতে হবে, একটু ডিটেলসে লিখতে হবে। তাহলে প্রথমে তো এইভাবে লিখলা যে CCl4 + H2 পানির সাথে বিক্রিয়া করলো না, মানে নো রিয়াকশন, এভাবে দিয়ে দিছি, এখানে নো রিয়াকশন দিছি। কিন্তু সিলিকন যে পানির সাথে কিভাবে বিক্রিয়া করে, SiCl4 পানির সাথে যে কিভাবে বিক্রিয়া করে, এই বিক্রিয়াগুলো যদি তুমি একটু ডিটেলসে দেখাও তাহলে তোমার জন্য মার্কস পাওয়াটা ইজি হবে। পানির সাথে বিক্রিয়া করলে সিলিসিক অ্যাসিড বলে একটা অ্যাসিড তৈরি করে, SiOH4, আর এটার নাম হলো সিলিসিক অ্যাসিড, সিলিসিক অ্যাসিড প্লাস হলো HCl। এখন কথা হলো এইটুকু দিলেই কিন্তু তুমি 4-এ 4 পাওয়ার যোগ্য হবা। ঠিক আছে, যে CCl4 পানির সাথে বিক্রিয়া করে কি করে, নো রিয়াকশন, কারণ কি ডি অরবিটাল নেই। আর সিলিকন পানির সাথে বিক্রিয়া করে সিলিসিক অ্যাসিড তৈরি করে, এটার নাম একটু লিখে দিবেন, সিলিসিক অ্যাসিড, সিলিসিক অ্যাসিড। এইটুকু দিলেই তোমার হয়ে যাবে। আর সমতা করতে চাইলে তুমি করতে 4টা 4টা, এখানে ক্লোরিন যেহেতু 4টা 4 দাও, তাহলে 4 আর 4 8টা, তাহলে এখানে 4 হবে। আর কথা হলো এইটুকু দিলেই তোমার 4-এ 4 দিবে। কেউ যদি আরো বেটার দিতে চাও, মানে আরো বেটার, আরো বেটার মানে কি তুমি 48 থেকে 50 পাওয়ার যোগ্য এমন স্টুডেন্ট যদি হও, তাহলে আরো বেটার যদি স্টুডেন্ট হতে চাও, তবে এই বিক্রিয়াটা তুমি একটু ভেঙে দেখাতে পারো। আমি বললাম কি যে এই পর্যন্ত দিলে এনাফ, এই পর্যন্ত দিলে টিচার তোমাকে 4-এ 4 দিবে, কার্পণ্য করবে না। কিন্তু কেউ যদি আরো বেটার অ্যান্সার চাও, তাহলে এই বিক্রিয়াটা কিভাবে ঘটে, এই যে এই SiCl4 এর এই বিক্রিয়াটা কিভাবে ঘটে, এটা একটু ডিটেলসে দিলে টিচাররা আরো খুশি হয়। যে স্টুডেন্ট 48 পেতে চায় বা 50 পেতে চায় রিটেনে, মানে 48 থেকে 49 50-এ যারা পেতে চায় এরকম স্টুডেন্ট কিন্তু থাকে। তা যদি তুমি 48 থেকে 50 পাওয়ার মতো স্টুডেন্ট হয়ে থাকো, তবে তুমি একটু ডিটেলসে এই যে এই শেষের বিক্রিয়াটা একটু ডিটেলসে দিতে পারো। কিভাবে ডিটেলসে দেওয়া যায়, এই সিলিকন এর সাথে 4টা ক্লোরিন আছে, সিলিকনের সাথে 4টা ক্লোরিন ওই যে চতুস্থলকীয়র মতো ঠিক কাঠামো নিয়ে এভাবে থাকে, এভাবে দিবা। এগুলো অতটা হিসাব কিতাবের বিষয় না, এভাবে দিলে হয়েছে। সিলিকন কোন গ্রুপের মৌল, সিলিকন গ্রুপ 14 মৌল, বাইরে 4টি ইলেকট্রন, 4টি ইলেকট্রন 4টা ক্লোরিনের সাথে এভাবে থাকে। এর সাথে সে পানির অণুটা কিভাবে বিক্রিয়া করে, পানির অণু, এই যে আমি একটা HOH লিখলাম, পানিতে কি থাকে, HOH মানে H2O। পানির অণুর অক্সিজেন গ্রুপ 16 মৌল, বাইরে কয়টা ইলেকট্রন, 6টা, এই যে 2টা, আর এক্সট্রা আমার লোন পেয়ার হিসেবে থাকে কয় জোড়া, 2 জোড়া। এই লোন পেয়ার ইলেকট্রনটা সিলিকনের কাছে আকর্ষিত কিভাবে, কারণ এই লিগ্যান্ড, লিগ্যান্ড আমরা বলছিলাম কি ফাঁকা ডি অরবিটাল আছে না, তো ফাঁকা ডি অরবিটালের মধ্যে কি ঢুকবে, লিগ্যান্ড অরবিটাল। তাই পানির অণুর যে লোন পেয়ার ইলেকট্রন এই হলো সিলিকনের কাছে কেন আসছে, কারণ সিলিকনে ফাঁকা ডি অরবিটাল আছে। ফাঁকা ডি অরবিটাল এই ইলেকট্রন দিয়ে সিলিকনের সাথে কিন্তু একটা কি হয়ে যাবে, ওই ইলেকট্রনটা দিয়ে সিলিকনের সাথে একটা তোমার ইয়ে বন্ধন হয়ে যাবে, সন্নিবের বন্ধন হয়ে যাবে। সন্নিবের বন্ধন হয়ে গেল, এই যে একটা সন্নিবের বন্ধন গঠন করলো কিসের, অক্সিজেনের। 4 জোড়া, দেখো কয় জোড়া লোন পেয়ার ছিল, 2 জোড়া, তাতে 1 জোড়া কিন্তু এই যে সন্নিবের বন্ধন হয়ে গেল, এই জন্য একটা ইলেকট্রন দেখালে ভালো হয়। এই গেল, তাহলে এই বিক্রিয়া থেকে এইটা, এর পরের লাইনে বিক্রিয়াটা কি দিবা, পরের লাইনে দিবা কি, যে এই যে H আর Cl এরকম একটা গোল চিহ্ন দিবা। এই H আর Cl এখান থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, H আর Cl এখান থেকে বের হয়ে যাবে। আর এই বন্ধ এখান থেকে Clটা আবার কি হিসেবে বের হবে, দেখো এই বন্ধন ইলেকট্রনটা কিন্তু এই অক্সিজেনের গায়ে রেখে যাবে, শুধু H+ হিসেবে আসবে। ঠিক আছে, H কি হয়ে যাবে, প্লাস হিসেবে যাবে। তাহলে H যদি প্লাস হিসেবে চলে যায়, আমি এর উপরে লাইনে দেখাচ্ছি, এই HCl এর সাথে প্লাস হিসেবে চলে যাবে, আর অক্সিজেনের কাছে ইলেকট্রন রেখে যাবে। অত ডিটেলসে না দিয়ে তুমি সিম্পলি দিতে পারো
এখানে সিএল, একটা সিএল, কয়টা সিএল ছিল? চারটা সিএল ছিল, দেখো চারটা সিএল ছিল, তার থেকে একটা সিএল কি হয়ে গেছে, একটা সিএল চলে গেছে। তাহলে একটা সিএল যদি চলে যায় তাহলে আর তিনটা সিএল থাকবে। তিনটা সিএল যেভাবে আছে ওইভাবে দিই, তো কঠিন করার দরকার নাই। একটা সিএল, একটা সিএল, আর একটা কি হয়ে গেল, একটা হলো তোমার এই যে ওইস, একটা হলো ওইস। এভাবে প্রথমে একটা ওইস যেভাবে ঢুকছে, পর 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 চারটা ওইস এখানে প্রবেশ করবে। একটা ওইস যেভাবে ঢুকছে না, পরপর আমরা বিক্রিয়াটা লিখছিলাম মনে আছে, যে সিলিকনের সাথে ওইস কয়টা যুক্ত হবে, চারটা। এইভাবে একটা ওইস যেভাবে ঢুকছে, পরপর তিনটা পানির অণু এরপরে আসবে। তিনটা পানির অণু এসে প্রতিবারে এই যে একটা করে এইচসিএল মাইনাস হবে, একটা করে এইচসিএল মাইনাস হয়ে ফাইনালি এই প্রত্যেকটা ক্লোরিন ওএইচ দিয়ে দিয়ে রিপ্লেস হবে। অর্থাৎ ফাইনালি এখানে তৈরি করবে হলো সিলিকন, একটা ওএইচ, একটা ওএইচ, একটা ওএইচ, একটা ওএইচ। এই হলো বিক্রিয়াটা। তাহলে কি বললাম, যে সিলিকনের এই যে প্রত্যেকটা ক্লোরিন ওএইচ দিয়ে দিয়ে কিভাবে রিপ্লেস হবে, এই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে সিলিকনের সাথে স্বনির্ভর বন্ধন গঠন হবে, তারপরে এই এইচ আর সিএল বের হয়ে যাবে, আর ওএইচ সিলিকনের গায়ে লেগে চলে আসবে। এই যে ওএইচটা সিলিকনের গায়ে চলে আসছে, ওএইচটা সিলিকনের গায়ে চলে আসছে, আর এই সিএলটা বের হয়ে গেছে। অর্থাৎ প্রতিবারে একটা করে ওএইচ সিলিকনের মধ্যে ঢুকবে, আর একটা করে এইচসিএল বের হয়ে যাবে। তাহলে এরপরে এইচসিএল, তিনটা সিএল বের হয়ে যাবে এইচ এর সাথে, আর তিনটা ওএইচ এর সাথে যুক্ত হবে। তো এই হলো আমাদের ডিটেলস বিক্রিয়াটা। যদি তুমি 48 থেকে 50 পাওয়া স্টুডেন্ট হয়ে থাকো, তবে তুমি বিক্রিয়াটা ডিটেলসে দিবা। আর যদি তুমি 48 থেকে 50 পাওয়া স্টুডেন্ট না হয়ে থাকো, তবে এই বিক্রিয়ার ডিটেলসে দেওয়ার দরকার নাই, অনেকে ভুল করে ফেলতে পারে। এই জন্য আমি বলবো কি, যে বিক্রিয়ার ডিটেলসে না দিয়ে তুমি এখানেই থেমে যাবে। তা প্রশ্নটার অ্যান্সার খুবই ছোট। সিসিএল ফোর আদ্র বিশ্লেষিত হয় না, কারণ কার্বনে কোনো ডি অরবিটাল নেই, তাই এটি পানির সাথে স্বনির্ভর বন্ধনে গঠন করতে পারে না বলে বিক্রিয়া দিবা নো রিয়াকশন। অবদিতে সিলিকনে ফাঁকা ডি অরবিটাল উপস্থিতির কারণে সিলিকন পানির সাথে স্বনির্ভর বন্ধনে গঠনের মাধ্যমে পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হয়। এই পর্যন্ত দিলেই তোমার মোটামুটি তুমি 4-এ 4 দিয়ে দিবে, ম্যাক্সিমাম বিচার এই পর্যন্ত দিলেই 4-এ 4 দিয়ে দিবে। এরপরে আমি বললাম কি, যে এই বিক্রিয়াটা নিম্নরূপে ঘটে, এটা শুধুমাত্র এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টের জন্য। তুমি যদি এক্সট্রা অর্ডিনারি লেভেলের হয়ে থাকো, তাহলে এই বিক্রিয়াটা কিভাবে হয় আমি এখানে দেখাই দিছি, এই বিক্রিয়াটা তুমি দিতে পারো। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের প্রথম প্রশ্ন। প্রশ্নটা কিভাবে পরীক্ষাতে আসে সেটার একটা নমুনা আমি একটু দেখাই, একটু ওয়েট করো। ওকে, এই হলো আমাদের সেই প্রশ্ন। প্রশ্নটাতে আসি, যে সাজেশনে কোথায় আছে দেখো। আসছে হলো ময়মনসিংহ বোর্ড 23/6 ঘর। দেখি ময়মনসিংহ বোর্ড 23/6 ঘরতে কিভাবে আসছে। সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড শুরুতেই, ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড 6 ঘর। 6 ঘতে বলছে দেখো, এই যে 6 ঘ, পর্যায় সারণী তৃতীয় পর্যায়ে 14 গ্রুপের মৌল। তাহলে 14 গ্রুপের মৌল হলো এই তিনটা। তৃতীয় পর্যায়ে 14 গ্রুপের মৌল এক, এক যে একটা মৌল সেটা হলো 14 সালের তৃতীয় পর্যায়ে 14 গ্রুপের মৌল। তৃতীয় পর্যায়ে 14 গ্রুপের মৌল মানে দ্বিতীয় পর্যায়ে কার্বন থাকে। আমরা যদি গ্রুপটাকে তোমাকে একটু দেখাই দিই, যারা অনেকে গ্রুপ চেনো না, উদ্দীপক চেনার জন্য এই চ্যাপ্টারের উদ্দীপক চেনার নিয়মটা আমি বলে দিব আজকে। গ্রুপ 14, গ্রুপ 14 হলো কাশ্মীর সীমান্তে গেলে সোনা পাবে। এটা হলো দ্বিতীয় পর্যায়, মানে গ্রুপ 14 শুরু দ্বিতীয়, এরপরে এটা হলো তৃতীয়। তাহলে 14 গ্রুপের তৃতীয় পর্যায় মানে সেটা অবশ্যই একটা সিলিকনের কথা বলতে চাচ্ছে তারা। তাহলে 14 গ্রুপের তৃতীয় পর্যায়ের মৌল এটা সিলিকন। এরপরে বলছে কি, উদ্দীপকে এক উল্লেখিত মৌলটির ক্লোরাইড যৌগ আদ্র বিশ্লেষিত হওয়া কৌশল ব্যাখ্যা করো। তার মানে SiCl4 কিভাবে পানিতে আদ্র বিশ্লেষিত হয় সেটা জানতে চাইছি। আচ্ছা, এরপর আর কোথায় আসছে দেখি। আর আসছে হলো রাজশাহী বোর্ড 23/8 ঘর। চলে যাও একটু রাজশাহী বোর্ড 23 আরবি, এটা রাজশাহী বোর্ড 23/8 ঘ। এখানে একদম সরাসরি খুব সুন্দর করেই মানে সহজ করেই দিয়ে রাখছে তারা। কিভাবে দিচ্ছে দেখো, এই যে বলছে HCl4 আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু ZCl4 আদ্র বিশ্লেষিত হয় কেন। এক্সটা হলো, এটা হলো কার্বন, এই যে CnH2nP2, এটা হলো কার্বন, সহজে বোঝা যাচ্ছে। আর ZCl4 এটা হলো এক যোগ করা, তার মানে এটা তৃতীয় পর্যায়ে সিলিকন। তাহলে সিলিকন আদ্র বিশ্লেষিত হয় না, আর এই সরি, কার্বন আদ্র বিশ্লেষিত হয় না, সিলিকন ক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়, সেটাই।
ডিটেলস ওইভাবে দেওয়া। আচ্ছা, আর একটা দেখাই দিই, আমরা মোটামুটি শেষ করে দিই, সব জায়গায় একই প্রশ্ন দেওয়া, সুতরাং এত টাইম ওয়েস্ট করার মানে হয় না। বরিশাল বোর্ড 23 8 কম, একদম শেষে চলে যাই। বরিশাল বোর্ড কত আছে? বরিশাল বোর্ড 23 3 বরিশাল বোর্ড 23 3 নাম্বার প্রশ্ন। ওকে, এখানে দেখো ডি এর হ্যালাইড আর্দ্র বিশ্লেষিত হয়, এটা ডি। ডি হলো এই যে গ্রুপ, দেখো 14 গ্রুপ, দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায় হলে এটা কি? দ্বিতীয় পর্যায় হলে এটা কার্বন, আর তৃতীয় পর্যায় হলে এটা কি? সিলিকন। তো ওই প্রশ্নই দিছে যে একটা আর্দ্র বিশ্লেষিত হয় আর একটা হয় না কেন। তো এই হলো আমাদের প্রশ্ন। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, বারবার দিছে। 22 সালে 2 বার, 23 সালে 3 বার, 21 সালে 1 বার। সুতরাং 24 সালেও দু এক জায়গায় থাকবে, আশা করা যেতে পারে। 24 সালের গ্রুপে তো এক জায়গায় দিবে। ওকে, তাহলে আমাদের সাজেশনের 1 নাম্বার প্রশ্ন শেষ। আশা করি বুঝতে পারছো, প্রশ্নগুলো খুবই ইজি। শুধু একটা দুটা কারণ বললেই হয়ে যাবে, এই হলো সুবিধা। মানে এখানে তেমন কোনো ঘটনা না, শুধুমাত্র কি ফ্যাক্ট সেটা বলতে হবে। তো আমাদের 1 নাম্বার প্রশ্ন শেষ। 2 নাম্বার প্রশ্ন, AlCl3 ডাইমার গঠন ব্যাখ্যা করো। AlCl3 কিভাবে ডাইমার গঠন গঠন করে তা আমি ব্যাখ্যা দিই আগে। এটা লাস্ট আসছে 22 সাল 3 ঘ, অর্থাৎ 23 সালে দেয় নাই, আর 24 সালে দু এক জায়গায় থাকতে পারে। তাহলে AlCl3 কিভাবে ডাইমার গঠন করে, মানে দুইটা AlCl3 কিভাবে একসাথে জয়েন হয় সেটা খেয়াল করো। আমরা অষ্টক নিয়ম পড়ছি। অষ্টক নিয়ম ছিল এরকম যে অ্যালুমিনিয়াম গ্রুপ 13 মৌল, যে যে গ্রুপের মৌল তার বাইরে সেই কয়টা ইলেকট্রন থাকে। এটা যদি সংকরণের ক্লাস দেখে থাকো তুমি অবশ্যই জেনে আছো যে 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 গ্রুপের মৌল তার বাইরে সেই কয়টা ইলেকট্রন থাকে। অ্যালুমিনিয়াম এই যে গ্রুপ 13 এর মৌল, ব্যাটে, এলো, গ্যালো, ইন্ডিয়ান, টেন্ডুলকার, এরা সবাই গ্রুপ 13 মৌল, এদের বাইরে 3টা ইলেকট্রন থাকে। যেহেতু গ্রুপ 13-তে আছে অ্যালুমিনিয়াম, এর বাইরে যে 3টা ইলেকট্রন আছে এটা আমরা সবাই জানি। এর বাইরের স্তরে 3টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন 3টা ক্লোরিনের সাথে এভাবে সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ হয়। 3টা ইলেকট্রন সন্নিবেশ বলছি, সমযোজী বন্ধন দ্বারা। 3টা ইলেকট্রন 3টা ক্লোরিনের সাথে এভাবে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে থাকে। এখন যদি বলি যে ক্লোরিন কোন গ্রুপে আছে আর ক্লোরিনের বাইরে কয়টা ইলেকট্রন আছে, সেটা একটু দেখে নি। ক্লোরিন হলো গ্রুপ 17-তে আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। গ্রুপ 17-তে যদি থেকে থাকে এদের বাইরে কয়টা ইলেকট্রন? 7টা ইলেকট্রন। যে যে গ্রুপের বাইরে অবস্থিত তার বাইরে সেই কয়টা ইলেকট্রন থাকে, যাকে আমরা যোজন ইলেকট্রন বলি। আর এই যোজন ইলেকট্রন যদি তুমি সংকরণের প্রথম ক্লাসটা দেখো তাহলে পেয়ে যাবে যে যোজন ইলেকট্রন কোথা থেকে কিভাবে নিয়ে আসতে হবে। তাহলে গ্রুপ 17-তে আছে মানে এর বাইরে 7টা ইলেকট্রন। তাহলে এই ক্লোরিনের বাইরে যে 7টা ইলেকট্রন, একটা আছে এখানে, একটা শেয়ার করছে এর সাথে। বাকি ক্লোরিনের কিন্তু 6টা করে ইলেকট্রন আছে, এটা হলো লোন পেয়ার হিসেবে আছে। যদি বলে এই ক্লোরিনের কি আছে, অবশ্যই এই ক্লোরিনের বাইরেও 6টা আর এই একটা 7টা, এই একটা ইলেকট্রন আর বাকি 6টা ইলেকট্রন এখানে কি হিসেবে থাকে? লোন পেয়ার হিসেবে। এই একটা হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমি আঁকছি। সেম উপায়ে আমি আর একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি পাশাপাশি আঁকি, আর একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি আমি পাশাপাশি দেই, এখানে আমি আরো একটা অ্যালুমিনিয়াম দিলাম ক্লোরাইড। আচ্ছা, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অষ্টক নিয়মটা আগে একটু জেনে আসি। অ্যালুমিনিয়াম হলো গ্রুপ 13 মৌল, বাইরে 3টা ইলেকট্রন, সেই 3টা ইলেকট্রন 3টা ক্লোরিনের সাথে শেয়ার করছে। 3টা ইলেকট্রন 3টা ক্লোরিনের সাথে শেয়ার করছে। তাহলে 3টা ইলেকট্রন যদি 3টা ক্লোরিনের সাথে শেয়ার করে তাহলে 3টা বন্ধনে মোট কয়টা ইলেকট্রন? 6টা। এই যে প্রত্যেকটা বন্ধনে 2টা, এই বন্ধনে 2টা, এই বন্ধনে 2টা, প্রত্যেকটা বন্ধনে যেহেতু 2টা করে ইলেকট্রন, 3টা বন্ধনে কয়টা ইলেকট্রন হয়? 3 দুগুণে 6টি ইলেকট্রন হয়। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে এই অ্যালুমিনিয়াম 3টা বন্ধনে 6টি ইলেকট্রন মানে এর অষ্টক সংকোচন আছে। অষ্টক সংকোচন, এখানেও কিন্তু এই ক্লোরিনের বাইরে তোমার 6টা ইলেকট্রন আছে, মানে 7টা ইলেকট্রন একটা হলো বন্ধনের সাথে আছে, এর বাইরেও এরকম। তাহলে যেহেতু এই অ্যালুমিনিয়াম অষ্টক সংকোচন আছে, এই অ্যালুমিনিয়ামের অষ্টক সংকোচন আছে কারণ কি 3টা বন্ধনে 6টা করে ইলেকট্রন, 2টা ঘাটতি। তাই যখনই 2টা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অণু পরস্পরের নিকটে হয়, তখন তারা বলে কি যে আমার যেহেতু ঘাটতি আছে, তোমার কাছে বেশি আছে, আসো আমরা বিয়ে করে ফেলি। তাহলে এরা কি করবে? নিজেরা নিজেদের মধ্যে বিয়ে করবে, যে এই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে একটা সন্নিবেশ বন্ধন গঠন করবে। সন্নিবেশ বন্ধন গঠনটা আমি লাল কালি দিয়ে দেখাই, কারণ তাহলে সুবিধা হবে। 2টা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরকম পাশাপাশি লিখবা,
লিখে একটার সাথে এই যে এই, আর এটার সাথে আর একটা এই। তো এই যখনই এইটা এঁকে দিবা তখন কিন্তু স্ট্রাকচারটা জটিল দেখায়, কিন্তু দেখো এই স্ট্রাকচারটা খুবই সরল ছিল। আমি কি স্ট্র্যাটেজি ফলো করছি, যে এখানে একটা অ্যালুমিনিয়াম রেখে এরকম তিনটা হাত দিয়ে দিবা, এই সাইডটা খালি রাখবা, আর এই জায়গাটা ক্লোরিন দিয়ে আর একটা অ্যালুমিনিয়াম ঠিক একই ভাবে দিবা। দেখো এখন কিন্তু তোমার স্ট্রাকচার খুবই সিম্পল আছে, যে একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেই এটার সাথে এটা সংযোগ দিবা, এটার সাথে এটা সংযোগ দিবা, সেই দেখবা জটিল হয়ে গেছে। এইটা আঁকতে গেলে কঠিন মনে হবে, কিন্তু যদি তুমি এই দুটা মুছে দাও তাহলে দেখো আঁকাটা খুব ইজি ছিল। সুতরাং এটা অনেকের আগামাথা বোঝে না। কেন আগামাথা বোঝে না? কারণ আঁকার নিয়মটাই জানে না। আগামাথা বুঝতে গেলে আঁকার নিয়ম জানতে হয়। ঠিক আছে, মানুষের ছবি আঁকতে গেলে তুমি মানুষের মাথা থেকে শুরু করবে, পা থেকে তো শুরু করবে না। ঠিক আছে, তা আমরা এই স্ট্রাকচারটা তৈরি করতে গেলে আগে মাথাটা বুঝবো। মাথাটা কি, যে একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিভাবে রাখবো। এই যে একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমি এভাবে রেখে দিব তিনটা, আর একটা কে আমি ঠিক সেম ভাবে রেখে দিব, আর একটাকে আমি ঠিক সেম ভাবে রেখে দিব। এই দেখো কত সিম্পল হয়ে গেছে। দুইটা অ্যালুমিনিয়াম ভাবে রেখে দুইটার সাথে এই যে দুইটা টেনে। তাহলে এখন এই যে লোন পেয়ার ইলেকট্রন দিয়ে, যেহেতু এটার অষ্টক সংকোচন আছে, লোন পেয়ার ইলেকট্রনের সাথে অষ্টক সংকোচনের একটা সন্নিবিড় বন্ধন, এই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে অ্যালুমিনিয়ামের সাথে একটা সন্নিবিড় বন্ধন, দুইটা দেওয়ার পর পরই আমাদের কাজ শেষ। এটা হলো এই ডাইমার গঠন। এখন এই ডাইমার গঠনটা কিভাবে সম্ভব হয়েছে সেটা একটু ব্যাখ্যা কিভাবে দিবা, আমি অ্যান্সারটা দেখে দিচ্ছি। এই শীট অলরেডি তোমাদের প্রোভাইড করা হয়েছে, এই শীটের মধ্যে আমি অ্যান্সার গুলো লিখছি। এই যে প্রশ্নের অ্যান্সার গুলো খুবই সহজ। অ্যালুমিনিয়াম পরমাণু তার বহিঃস্থ স্তরে তিনটি যোজন ইলেকট্রনের সাহায্যে তিনটি ক্লোরিন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তিনটি সন্নিবেশ এই সমযোজী বন্ধন গঠন করে। প্রথমে তিনটা সমযোজী বন্ধন গঠন করে। এই তিনটা সমযোজী বন্ধনে 6টি ইলেকট্রন থাকে, এল সি এল থ্রি অষ্টক সংকোচন থাকে। ফলে প্রতিটি এল সি এল থ্রি অণু তার বহিঃস্থ স্তরে অষ্টক পূর্ণ করার জন্য পার্শ্ববর্তী অণু অন্য অন্য একটি এল সি এল থ্রি অণুর সিএল পরমাণু লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে এবং উভয় পরমাণু তা সমানভাবে শেয়ার করে। অনুচ্চ তাপমাত্রায়, মানে খুব বেশি উচ্চ তাপমাত্রায় না, অনুচ্চ তাপমাত্রায় এভাবে দুটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দুটি সন্নিবেশ বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে Al2CL6 ডাইমার গঠন করে। খুবই সিম্পল সহজ ভাবে আমি লিখে দিচ্ছি অ্যান্সারটা। এই হলো তোমাদের অ্যান্সারটা। এই অ্যান্সারটা দিতে আমার খুব মনে হয় যে 2 থেকে 3 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। মানে এই চ্যাপ্টারের সুবিধা হলো কি, যে প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু খুব দ্রুত দেওয়া যায়, কারণ অ্যান্সার বেশি একটা বড় না। ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যান্সার ছোট, তবে সংকরণের দু একটা অ্যান্সার বড়, বাকি সব অ্যান্সার কিন্তু ছোট। বিশেষ করে এসপি বুলন, হাজানের নীতি, হাইড্রোজেন বন্ধনের অ্যান্সার খুবই ছোট ছোট, জাস্ট অল্প একটু কারণ দর্শাতে হলেই হয়ে যায়। ওকে, পরের প্রশ্নে চলে যাই। এরপরে আমাদের সাজেশনের পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে, দেখো যে পিএইচ 3 অপেক্ষা NH3 অধিক ক্ষারীয় কেন? আসছে কোথায়? যশোর পড়তে এই চারের কথা। ঠিক আছে, আর Al2CL6 ডাইমার গঠন করে, এটা 22 সালে 3-এর ঘতে পেয়ে যাবে, বের করেই দেখো যেখানে আছে। আমি আর প্রশ্ন দেখালাম না। পিএইচ 3 অপেক্ষা NH3 অধিক ক্ষারীয় কেন, একটু এই প্রশ্নের ব্যাখ্যা দিয়ে, এটা আসছে কোথায়? যশোর এই চারের ঘতে। তো এই প্রশ্নটার অ্যান্সারটা সিম্পলি কি দিতে পারি? দেখো, আমরা সেকেন্ড পেপার চ্যাপ্টার 1-এ একটা মতবাদ শিখছিলাম, সেই মতবাদটার নাম ছিল হলো লুইস মতবাদ। লুইস মতবাদ অনুসারে যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে তারা হলো ক্ষার। কিভাবে ক্ষার? যে সকল পদার্থ লোন পেয়ার ইলেকট্রন দিতে পারে বা মুক্ত জোড়া ইলেকট্রন দিতে পারে তারা হলো ক্ষার। তা যেহেতু অ্যামোনিয়া এই গ্রুপ 15 এর মৌল হলো নাইট্রোজেন আর ফসফরাস, নলকূপের পানিতে আর্সেনিকের সমস্যা বিদ্যমান। এই গ্রুপ না জানলে কিন্তু এই চ্যাপ্টার পড়া যায় না। তো যেহেতু এই দুইটা আমাদের দরকার, এই দুটো রাখে। গ্রুপ 15-এর মৌল বাইরে এরকম 5টি ইলেকট্রন আছে, 5টি ইলেকট্রন আছে নাইট্রোজেনের। নাইট্রোজেন যদি 5টি ইলেকট্রন হয়, এই 5টি ইলেকট্রনের মধ্যে এই যে পাঁচটা, তিনটা হাইড্রোজেনের সাথে শেয়ার দেয়, আর এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন থেকে যায়। নাইট্রোজেনের এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে। তো যেহেতু লোন পেয়ার ইলেকট্রন আছে, যে সকল পদার্থ লোন পেয়ার ইলেকট্রন দিতে পারে বা মুক্ত জোড়া ইলেকট্রন দিতে পারে তারা ক্ষার। তাহলে অ্যামোনিয়া যে একটা ক্ষার তার প্রমাণ আমি দিতে পারছি। একইভাবে পিএইচ 3ও যে একটা ক্ষার তার প্রমাণও ঠিক সেম ভাবে দেওয়া যায়। কারণ কি, পিএইচ 3-এর বাইরে 5টা ইলেকট্রন তিনটা হাইড্রোজেনের সাথে এভাবে শেয়ার করে। তাহলে এখন একইভাবে আমি বলতে পারি
যে NH3 আর PH3 বাইরে যেহেতু এক জোড়া করে লোন পেয়ার ইলেকট্রন থাকে, এরা দুইটাই হলো ক্ষার। আরেকটা মতবাদ আছে ব্রুনস্টেড লাউরি বা পোটনীয় মতবাদ। এই মতবাদ অনুসারে যারা প্রোটন আসক্তি আছে, মানে যারা প্রোটন গ্রহণ করে, যে NH3 একটা প্রোটন গ্রহণ করে কি তৈরি করে, NH4+ তৈরি করে। তো যারা এরকম লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হলো, সরি, এই প্রোটন গ্রহণ করতে পারে তারা ক্ষার। PH3ও কিন্তু প্রোটন গ্রহণ করে, যারা প্রোটন গ্রহণ করবে তারা হলো ক্ষার। এটা কি মতবাদ? ব্রুনস্টেড লাউরি বা পোটনীয় মতবাদ। দুইটা মতবাদ অনুসারেই কিন্তু NH3 PH3 দুইটাই হলো ক্ষার। প্রথমে এরা যে দুইটা ক্ষার তার একটা কথা বলতে হবে, এরপরে এসে বলতে হবে যে কে বেশি ক্ষারীয় হবে। তা এখানে আমরা এই যে কে কার প্রোটন আসক্তি বেশি সেটা দেখলে বুঝতে পারবো, যে এর কাছে H+ আসলো, এর কাছে H+ আসলো। H+টা কার কাছে বেশি আসতে যাবে? H+টা সম্ভবত একটা ছেলে, এটা পজিটিভ আয়ন, এটাকে একটা ছেলে ধর। আর একটা ছেলে আসছে হলো দুইজনের কাছে একটা নাইট্রোজেন ফসফরাস। নাইট্রোজেন আর ফসফরাসের বয়সটা আমরা একটু দেখি নলকূপের পানিতে। নাইট্রোজেনের বয়সটা দেখো কম, মানে আকারে ছোট, আর ফসফরাসের আকারটা অনেক বড় হবে। ঠিক আছে। এখন কচি মেয়ে, যেমন সবাই সব ছেলের চাহিদা থাকে যে কচি মেয়ে পছন্দ করাটাই সমাজের ধর্ম, বা আমাদের ছেলেদের যদি বলো এরা হলো কচি মেয়ে পছন্দ করে। তা এখানে এই ছেলে কেউ কচি মেয়েটাই পছন্দ করবে, নাইট্রোজেনের আকার ছোট, চার্জ ঘনত্ব বেশি, ইলেকট্রন ডেনসিটি বেশি। তাহলে এখানে নাইট্রোজেনের বয়সটা ধরে নাও, সিম্পলি নাইট্রোজেনের বয়সটা তুমি 15 ধরো, বা একটু বেশি ধরি, চাইল্ড, বাল্য বিবাহ হয়ে যাচ্ছে, এটা 18 ধরো বা 20 ধরো, এটা 20 ধরো। আর ফসফরাসের বয়সের তুলনায় ধরো 35। তাহলে ফসফরাস, নাইট্রোজেনের আকারটা ছোট, 20 বছরের একটা মেয়ে তার কাছে যদি ছেলেটা আসে, 35 বছরের একটা মেয়ে তার কাছে ছেলেটা আসতে চায়, তাহলে H+ কার কাছে বেশি আসতে যাবে? H+ আসতে যাবে বেশি হলো এই যে নাইট্রোজেনের কাছে। কেন? কারণ নাইট্রোজেনের বয়স কম, মেয়ের বয়স কম। আর ফসফরাসের বয়স বেশি, এর কাছে H+ অতটা আসতে যাবে না। এটাই হলো মেন কারণ, যে নাইট্রোজেনের আকার ছোট, ইলেকট্রন ডেনসিটি বেশি, এ কারণে H+ ও বেশি টানে। ঠিক আছে। আর মেয়েটার কেউ কিন্তু একইভাবে, যদি ছেলেদের দিক থেকে না বলে আমি মেয়েদের দিক থেকেও বলি, একটা 20 বছরের মেয়ের চাহিদা বেশি থাকবে। ঠিক আছে। ছেলেদের প্রতি আকর্ষণ বেশি থাকবে। সে 35 বছরের মেয়ের ওই আকর্ষণ কমে যায়। ঠিক আছে। তাহলে এই নাইট্রোজেন আর এই ফসফরাসের তুলনায় কেন NH3 H+ কে বেশি টানে? কারণ আমি 20 বছরের মেয়ে, আমার এখন হলো তোমার প্রতি আকর্ষণ বেশি থাকবেই, বয়স বাড়ার সাথে সাথে আকর্ষণ কমতে থাকে। তাহলে এই নাইট্রোজেনের কেন বেশি টানা? কারণ নাইট্রোজেনের আকার ছোট, ইলেকট্রন ডেনসিটি বেশি, সুতরাং H+ কে সে বেশি টানে, অর্থাৎ এই বেশি ক্ষারীয় হবে। আর ফসফরাসের বয়স বেশি হয়ে গেছে, তুমি আসলে ভালো, না আসলে দরকার নাই, আমি দীর্ঘদিন একা একা কাটাইছি, 35 বছর যদি একা থাকতে পারি, আর 5-7 বছর একা থাকলে আমার জীবন পার, তোমার এখন না আসলেও চলে। কিন্তু H+ বলবে কি আমি সারা জীবন, এই নাইট্রোজেন বলবে কি আমার বয়স এখনো 20, আস্তকাল পড়ে আছে, এখন অবশ্যই আমার একটা ছেলের সাথে রিলেশন দরকার। 35 বছরের মহিলা বলবে অনেক হয়েছে, আর দরকার নেই। সুতরাং সহজে বোঝা যায় যে নাইট্রোজেনের আকার ছোট, ইলেকট্রন ডেনসিটি বেশি বলে এর খাদ্যাঙ্গ বেশি। এই প্রশ্নটা পরীক্ষার সময় MCQ আকারেও আসে, বলে নিচের কোনটির প্রোটন আসক্তি বেশি? নিচের কোনটির প্রোটন আসক্তি বেশি? তো এটা অনেকে বোঝে না। প্রোটন আসক্তি বেশি, যে প্রোটন আসক্তি বেশি মানে কি বলতে চাইছে? আসলে বলতে চাইছে যে কোনটির খাদ্যধর্ম বেশি। আর একটা জিনিস যদি বলি, যে প্রোটন আসক্তি বেশি না বলে যদি বলতো যে কার জৈবনের চাহিদা বেশি, তাহলে তুমি ভালো মনে থাকবে যে কার, কোন মেয়ের চাহিদা বেশি। তাহলে দেখো তোমার আর বুঝতে অসুবিধা হয় না, কোন মেয়ের চাহিদা বেশি, কোন মেয়ের চাহিদা বেশি। এখন দেখো তো, আর বুঝতে অসুবিধা হয়, আমি যদি এখন বলি NH3, বি নাম্বারে বললাম PH3, সি নাম্বারে বললাম H2S, ডি নাম্বারে বললাম H2O, কোন মেয়ের চাহিদা বেশি হবে? এই যে এটার কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে, আকারে ছোট, এটা বেশি খাদ্যধর্মী, এটার চাহিদা বেশি। ঠিক আছে। এটা কিন্তু মেডিকেলও আসছে। ওকে, তাই অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা অ্যান্সার দেখাইতে গেলে আসলে দেরি হয়ে যায়। এখানে দেখবো আমি যেভাবে বলছি ওইভাবে লিখে দিছি। NH3 PH3 উভয় যৌগের অণুতে লোন পেয়ার ইলেকট্রন থাকায় উভয় যৌগ এলপি ইলেকট্রন দ্বারা প্রোটনের H+ এর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, তাই H+, অর্থাৎ H+ গ্রহণ করতে পারে, তাই NH3 PH3 উভয় খাদ্যধর্মী। তবে PH3 অপেক্ষা NH3 অধিক ক্ষারীয়, এর দুটি কারণ রয়েছে। তড়িৎ ঋণাত্মকতা, এক নম্বরে ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.19।
আর নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হলো 3। তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতা। তাহলে যেহেতু আগেই বলছি যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, কারণ ইলেকট্রনকে টানবে বেশি আকারে ছোট বলে। তাই পিএইচ বন্ধনে এনএইচ বন্ধনে ইলেকট্রন বেগের ঘনত্ব নাইট্রোজেন পরমাণু অধিক আকৃষ্ট হয়, একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো পারমাণবিক ব্যাসার্ধ, ওই যে যেটা বললাম যে নাইট্রোজেন পরমাণুর আকার যেহেতু ছোট, তাই ফসফরাসের থেকে এর খাদ্যও বেশি হবে। এই হলো তোমার অ্যান্সারটা, দুটো কারণ বললেই হয়ে যাবে, অ্যান্সার শেষ। আমরা পরের প্রশ্নতে মুভ করি, পড়বা দেখবা খুবই সহজ একটা প্রশ্ন। ওকে, পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন আছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড দুইটাই হলো গ্রুপ 16 মৌল। এখানে প্রশ্নগুলো সেম, যে একই গ্রুপের মৌল কিন্তু একটা এক ধর্মীয় আর একটা আরেক ধর্ম কেন। এই এসআরপি গুলো করলে ব্যাখ্যা সব একই জিনিস। দেখো, উত্তর মনে হ্যালো, গ্রুপ 14 মৌল কাশ্মীর সীমান্তে গেলে সোনা পাবে। আর গ্রুপ 14 মৌল এই কার্বনের অক্সাইড হলো কার্বন ডাইঅক্সাইড আর সিলিকনের অক্সাইড হলো সিলিকন ডাইঅক্সাইড। তা এই কার্বন ডাইঅক্সাইডকে আমরা চিনি হলো গ্যাস হিসেবে, আর এই সিলিকন ডাইঅক্সাইডকে আমরা চিনি বালি হিসেবে। এই যে আমরা রাস্তাঘাটে যাই, যত রকমের আমাদের পায়ে বালি জড়ায়, এই সব বালি সিলিকন ডাইঅক্সাইড। তা একটা একই গ্রুপের মৌল ওপরেরটা গ্যাস হয়ে যাচ্ছে আর একটা বালি হয়ে যাচ্ছে। বালি কি কঠিন একটা পদার্থ দেখছো, বালিকে গুঁড়া করে, বালি এমনিতে গুঁড়া গুঁড়া, কিন্তু ওই বালিকে ভেঙে ফেলাটা খুবই খুবই টাফ ব্যাপার। তাই একটা গ্যাস, একই গ্রুপের মৌল একটা গ্যাস আর একটা একদম খুবই খুবই কঠিন একটা পদার্থ। এর কারণ কি? আবার এটা একটা দৈত্যাকার অণুও হয়, মানে অনেকগুলো বালির অণু, বালি দেখবে এক এক জায়গায় থাকে না, অনেকগুলো বালি অণু এক অণু বালি যদি নিয়ে আসো, মানে একটা বালির কণা যদি নিয়ে আসো, ওর মধ্যে কয়েক কোটি সিলিকন ডাইঅক্সাইড আছে। তাহলে এক অণু বালি, একটা বালির কণা নিয়ে আসলে তার মধ্যে কয়েক কোটি বালির অণু একসাথে হয়ে কেন থাকে? আর কার্বন ডাইঅক্সাইড একমাত্র একক অণু হিসেবে কেন বাতাসে ঘুরে বেড়ায়? এটা হলো আমাদের প্রশ্নটা। সিম্পলি ব্যাখ্যা যদি দিই, দেখো, এই কার্বনের সাথে অক্সিজেন দুইটা এই বন্ধন দ্বারা আবদ্ধ, দুইটা সমযোজী বন্ধন দ্বারা এভাবে আবদ্ধ থাকে। এই দুইটা সমযোজী বন্ধন দ্বারা যদি এভাবে আবদ্ধ থাকে, যেখানে একটা সিগমা আর একটা কি পাই, তাহলে যদি একটা সিগমা আর একটা পাই বন্ধন হয়, এই যে একটা সিগমা একটা পাই বন্ধন দিয়ে কার্বন এভাবে থাকে বলে, আর একটা কার্বন অক্সাইড, মানে এখানে যদি আরো একটা কার্বন ডাই অক্সাইড অণু আসে, তার সাথে ও কোনো ধরনের বন্ধন দ্বারা আবদ্ধ হতে পারে না। তার মানে এই একটা একক অণু, এই একটা একক অণু হিসেবে বিরাজ করে, আলাদা আলাদা অণু হিসেবে। তাহলে কার্বন ডাই অক্সাইড একক অণু হিসেবে বিরাজ করার কারণ কি? এই যে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, এই কার্বন অক্সিজেন দ্বিবন্ধনের কারণে এরা কখনো একটা আর একটার সাথে, মানে দুইটা অণু বা তিনটা অণু একসাথে যুক্ত হতে পারে না। কিন্তু সিলিকনের ক্ষেত্রে যদি অক্সিজেন দেখো, সিলিকনের সাথে অক্সিজেন কিন্তু সিঙ্গেল বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, বুঝছো? এই সিলিকনের সাথে অক্সিজেন সিঙ্গেল বন্ধন দ্বারা আবদ্ধ থাকে এভাবে। আর একটা সিলিকনের সাথে আর একটা সিলিকন কিভাবে থাকে দেখো, এই যে এভাবে, সরি এটা অক্সিজেন, দুই তিন লাইন আঁকা যাবে। স্ট্র্যাটেজি কি আঁকার? যে মাঝখানে একটা সিলিকন দিবা, চারদিকে চারটা অক্সিজেন দিবা। এই দেখো একটা লাইন আঁকছি, আরো একটা লাইন যদি আঁকি, এটা যদি অক্সিজেন হয় তাহলে এখানে একটা সিলিকন দিবা, সিলিকন অক্সিজেন, আবার সিলিকন, মাঝখানে কি অক্সিজেন, এখানে অক্সিজেন দিছো, তার মানে এখানে একটা সিলিকন। এরকম একটা স্ট্রাকচার এঁকে দিবা। এই স্ট্রাকচার দিকে যদি খেয়াল করো তাহলে দেখবা এই যে অক্সিজেন আছে, অক্সিজেনের সাথে সিলিকন, তিন লাইন চাইলে তিন লাইন আঁকা যাবে, চার লাইন চাইলে চার লাইন এঁকে দিবা। চাই তিন লাইন এঁকে দিলে একটু ভালো দেখায়, তাহলে ভালো বোঝানো যায়। দেখো এখানে খেয়াল করে দেখো যে একটা সিলিকন ডাইঅক্সাইড অণু আর একটা সিলিকন ডাইঅক্সাইড অণুর সাথে লিঙ্ক আকারে যুক্ত। এ ধরনের একটার সাথে একটা সিলিকন ডাইঅক্সাইড অণু লক্ষ কোটি গুণ একসাথে হয়ে একটা সিঙ্গেল ওন এরকম বালির কণা তৈরি করে। তাহলে এটা একটা দৈত্যাকার অণু, জায়ান্ট জায়ান্ট মলিকুল বলা হয়। তাই জায়ান্ট মলিকুল কারণ কি?
যেখানে প্রত্যেকটা সিলিকন সমযোজী বন্ধন দ্বারা 4টা অক্সিজেনের সাথে যুক্ত, আর প্রত্যেকটা অক্সিজেন 2টা সিলিকন পরমাণুর সাথে যুক্ত থাকে। তাহলে 2টা ঘটনা ঘটায় যে প্রত্যেকটা সিলিকন পরমাণু 4টা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত থাকে, প্রত্যেকটা অক্সিজেন পরমাণু 2টা সিলিকন পরমাণুর সাথে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে বিশাল আকারের একটা অণু তৈরি করে ফেলে, মানে বিশাল আকারের অসংখ্য অণু একসাথে হয়ে যুক্ত হয়ে থাকে। এ কারণে এই সিলিকন ডাইঅক্সাইড হলো দৈত্যাকার অণু বা অনেক উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটা যৌগ, মানে এর হাই গলনাঙ্ক কিন্তু অনেক বেশি। চিন্তা করো, বালিকে নিয়ে এসে চুলায় ফুটাবা, মানে গলায় ফেলতে চাও, বালি চুলায় দিলে যে টেম্পারেচার হয় চুলায়, ওই টেম্পারেচারে বালি জীবনে গলবে না। তার মানে এটা খুবই হাই গলনাঙ্ক বিশিষ্ট একটা যৌগ। এখন কোশ্চেন হতে পারে কেন এর গলনাঙ্কটা বেশি। এর গলনাঙ্কটা বেশি হওয়ার কারণ এই যে সমযোজী বন্ধনগুলো আছে না, এই অসংখ্য এই সমযোজী বন্ধন ভাঙতে আসলে প্রচুর পরিমাণে তাপ লাগে। তো এই সমযোজী বন্ধনগুলো যদি তুমি ভাঙতে চাও প্রচুর তাপ লাগবে। এ কারণে সিলিকন ডাইঅক্সাইড হলো একটা জায়ান্ট এলিমেন্ট, বা এটা মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক অনেক অনেক বেশি। অপরদিকে কার্বন ডাইঅক্সাইড সিম্পল একটা অণু, যেটা প্রত্যেকটা কার্বন 2টা অক্সিজেন পরমাণুর সাথে 2টা অক্সিজেন পরমাণুর সাথে এরকম সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে বলে কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে থাকে, যার মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল থাকে কিন্তু এর মধ্যে শক্তিশালী সমযোজী বন্ধন থাকে। অ্যান্সারটা এখানে দেয়া আছে। অ্যান্সারটাকে লিখছিলাম আমি, অ্যান্সারটা তো মনে হয় লিখি নাই। সিলিকন আর কার্বনের অ্যান্সার লিখি নাই। ওয়েব টু ECl5 NCl5 লিখছি তো। এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ কেন? 2 নম্বর প্রশ্ন। কার্বনের কেন্দ্রীয় পরমাণু কার্বন sp সংকরিত হয়, এর আকৃতি সরলরৈখিক এবং বন্ধন কোণ 180। এই আকৃতি সরলরৈখিক sp সংকরিত এগুলো আমরা সংকরণের মধ্যে পড়ছি। কার্বন ডাইঅক্সাইড অণু অপোলার হয়, কার্বন ডাইঅক্সাইড অনুসমূহের মধ্যে কেবল দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান, তাই কার্বন ডাইঅক্সাইড একক অনুরূপে অবস্থান করে। এ কারণে কার্বন ডাইঅক্সাইড সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় পদার্থ এবং এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবই কম। অপরদিকে সিলিকনের পরমাণু অক্সিজেনের থেকে অনেক বড়। সিলিকনের পরমাণু, এই যে সিলিকন পরমাণু অক্সিজেন পরমাণু থেকে যেহেতু বড় হয়, এর অধিক্রমণের মাধ্যমে এদের মধ্যে বন্ধন গঠিত হয় না। কি বলতে চাচ্ছে আসলে, যে কার্বন আর অক্সিজেনের মধ্যে, এই যে কার্বন আর এই যে অক্সিজেন দুটাই হলো কি আকারে ছোট, এই যে কার্বনও ছোট অক্সিজেনও ছোট। কিন্তু সিলিকনে এসে যে তুমি দেখতে পাবা যে সিলিকনের আকারটা বড়, মানে অসমবয়সের বিয়ে। এই যে সিলিকনের আকার বড়, অক্সিজেনের আকার থেকে তুলনায় ছোট। বড় হওয়ায় অধিক্রমণের মাধ্যমে এদের মধ্যে দ্বিবন্ধন গঠিত হয় না। মানে কার্বন ডাইঅক্সাইডে এই যে এরকম দ্বিবন্ধন গঠিত হয়েছে, কিন্তু সিলিকনে এসে তুমি এরকম দ্বিবন্ধন গঠিত হয় না। প্রতিটি সিলিকন পরমাণু sp3 সংকরণের মাধ্যমে 4টা, এই যে এটা কিন্তু sp3 সংকরণ, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের সংকরণ কিন্তু sp। এই যে কার্বন ডাইঅক্সাইডের সংকরণ sp কেন আমি দেখাই দিচ্ছি, একটু খেয়াল করো। সংকরণ যারা জানো না তারা আবার একটু দেখো যে সংকরণ, কার্বন ডাইঅক্সাইডের সংকরণ কেন sp। আমি একটা ফর্মুলা শিখাইছি তোমাদের সংকরণ বের করার, সিগমা বন্ধন প্লাস লোন পেয়ার ইলেকট্রন। সিগমা বন্ধন কয়টা আছে এখানে? দেখো সিগমা বন্ধন হলো একটা, দুইটা, আর একটা পাই বন্ধন, একটা পাই বন্ধন। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সিগমা বন্ধন দুইটা, লোন পেয়ার 0, অর্থাৎ দুই। দুই মানে কার্বন ডাইঅক্সাইড sp সংকরিত। সিলিকনে যদি আসো, এই সিলিকন পরমাণুটা দেখো একটা, দুইটা, তিনটা, 4টা। ওর যদি আমি সিগমা প্লাস এলপি করি, 4টা সিগমা বন্ধন আছে, লোন পেয়ার 0, তাহলে 4 যদি হয় এটা sp3। তাহলে সিলিকন হলো sp3 সংকরিত, কার্বন হলো sp। সিলিকন যেহেতু sp3, সংকরণের শর্ট সূত্রটা তো আগে ক্লাসে ওই যে যেটা দেখে আসবা, ইউটিউবে যে ক্লাসটা করে আসবা, ইউটিউবের যে ক্লাস করে আসবা, প্রথম 2টা ক্লাস করলেই সংকরণের ডিটেলস বুঝতে পারবা। মানে সংকরণের ক্লাসটা, এমসিকিউ ক্লাসটা, প্রথমে এমসিকিউ ক্লাস নিয়ে আসে। ওখানে মোট সংকরণের 2টা এমসিকিউ ক্লাস আর 4টা হলো সেকেন্ড ডিটেল ক্লাস আছে, মোট 7টা ক্লাস মনে হয়। 7টা, তার মধ্যে প্রথম 3টা হলো এমসিকিউ, পরের 4টা হলো রিটেন। তো ওই 3 ক্লাসগুলো করে আসবো আগে। তাহলে অপরদিকে সিলিকন পরমাণু থেকে বড় হয়, অধিক্রমণের মাধ্যমে এদের মধ্যে দ্বিবন্ধন গঠিত হয় না। সিলিকন পরমাণুর আকার বড়, এই জন্য এর মধ্যে কি দ্বিবন্ধন গঠিত হচ্ছে না। প্রতিটি সিলিকন পরমাণু sp3 সংকরণের মাধ্যমে 4টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত থাকে, এবং প্রতিটি অক্সিজেন পরমাণু, যেটা বললাম, 2টি সিলিকন পরমাণুর সাথে যুক্ত হয়ে সিলিকন ডাইঅক্সাইডের অতিকায় অণু বা দৈত্যাকার অণু গঠন করে। অর্থাৎ সিলিকন
ডাইঅক্সাইড একক অণু হিসেবে থাকে না। এ জাতীয় গঠনের জন্য সিলিকন ডাইঅক্সাইড সাধারণ তাপমাত্রায় কঠিন পদার্থ, পলিমার যৌগ। আর এর গলনের সময়, এর গলনের জন্য অনেক বেশি তাপ দরকার। তো এই হলো আমাদের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন যদি আমি এইভাবে ডিটেলসে বলতে থাকি তাহলে দেখছো সময় চলে যায়। ওকে, এরপরে আসো NCl5 আর PCl5 গঠিত হয় না কেন? এটা দিনাজপুর বোর্ড 23 আসছে, আর আসছে কোথায়? কুমিল্লা বোর্ড 5-এর কতে আসছে। তারপর হলো অক্সাইড, হ্যালোজেন হাইড্রোক্সাইড। ওকে, তাহলে এরপরে আসি NCl5 আর PCl5। এটা মনে হয় এমনিতেই পারবা সবাই, যারা সংকরণের ক্লাস করে আসবা তারা এই প্রশ্নের অ্যান্সারটা পারার কথা। PCl5 আর NCl5 গঠিত হয় না কেন? দেখো, PCl5 গঠিত হয় কিন্তু NCl5 গঠিত হয় না। আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে নাইট্রোজেন এরকম থাকে 1s2, 2s2, 2p3, 2px, 2py, 2pz। তাহলে এখানে এক এক এক, তাহলে নাইট্রোজেনের বাইরে একক ইলেকট্রন কয়টা আছে? তিনটা। একক ইলেকট্রন তিনটা মানে এই যে নাইট্রোজেনের বাইরে একক ইলেকট্রন এই যে তিনটা, এই যে তিনটা একক ইলেকট্রন না, একটা একটা, এই তিনটা একক ইলেকট্রন দিয়ে নাইট্রোজেন তিনটা ক্লোরিনের সাথে এভাবে যৌগ গঠন করে, অর্থাৎ NCl3 গঠন হয়ে যাচ্ছে। NCl3 খুব সহজেই সম্ভব, NCl3 খুব সহজেই সম্ভব হলো। কিন্তু NCl5 গঠন হতে গেলে আরো দুইটা ইলেকট্রন দরকার। তাহলে এখানে যদি এরকম আরো দুইটা একক ইলেকট্রন থাকতো, তাহলে সেই দুইটা দিয়ে আরো দুইটা একক ইলেকট্রন যদি থাকতো তাহলে আরো দুইটা কোলনিনের সাথে যুক্ত হতে পারতো। কিন্তু ওইরকম সুযোগ নাই। এখানে 2D কিন্তু নাই, যে তুমি 2D দিবা, 2D XY দিবা, 2D YZ দিবা। এটা কি সম্ভব যে উত্তেজিত করবা নাইট্রোজেন, এস থেকে একটা ইলেকট্রন উত্তেজিত করে 2D XY তে বাড়িয়ে দিবা, তখন একক ইলেকট্রন কয়টা হলো? 5টা। কিন্তু আমি যদি বলি এটা সম্ভব হচ্ছে না কেন, তাহলে তোমার অ্যান্সারটা হবে কি, আরে ভাই 2D কোত্থেকে পাইলেন? 2D তো আজীবন দেখি নাই। তা আসলে 2D যেহেতু সম্ভব না, এই এস থেকে একটা ইলেকট্রন সম্প্রসারিত হয়ে ওইখানে যাওয়ার কোনো সুযোগ নাই। তার মানে নাইট্রোজেনের অলওয়েজ একক ইলেকট্রন হলো তিনটা। এই একক ইলেকট্রন তিনটা থাকায় তিনটা ক্লোরিনের সাথে সে NCl3 গঠন করতে পারে। NCl5 নাইট্রোজেনের দ্বারা সম্ভব না। এবার আসি PCl5 এর। ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখি একই গ্রুপের মৌল ফসফরাস। ফসফরাস হলো 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz। আর এখানে 12 গেল, 13, 14, 15। সিম্পলি সাধারণ অবস্থায় যদি আমি দেখি ফসফরাসের তিনটা একক ইলেকট্রন আছে, এই যে একক ইলেকট্রন একটা, এর একটা একক ইলেকট্রন একটা, এর একটা একক ইলেকট্রন আছে। তাহলে তিনটা একক ইলেকট্রন থাকায় এরা তিনটা ক্লোরিনের সাথে কি করতে পারে? এরকম PCl3 গঠন করতে পারে। তাহলে এর PCl3 সম্ভব, NCl3 যেমন সম্ভব, PCl3 খুব সাধারণভাবে সম্ভব। এখন দেখো 3p যদি থাকে তাহলে অবশ্যই 3d আছে, কারণ 3d সম্ভব, 3D YZ ও সম্ভব। তাহলে এই যে 3D যেহেতু সম্ভব, একে যদি উত্তেজিত করো তাহলে 3s থেকে একটা ইলেকট্রন লাফ মেরে 3D XY তে যাবে। তাহলে এখন একক ইলেকট্রন কয়টা হয়েছে গুণে দেখো তো? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তার মানে একক ইলেকট্রন আমরা আরো দুইটা পাইছি। তো যেহেতু একক ইলেকট্রন আরো দুইটা, এই যে একক ইলেকট্রন আরো দুইটা দিয়ে সেরকম কি গঠন করে নিবে? PCl5 গঠন করে নিবে। তো এটা সংকরণ। এর নাইট্রোজেনের ক্ষেত্রে এই যে শুধু একক ইলেকট্রন তিনটা থাকে বলে তিনটা sp3 হয়, কিন্তু সরি তিনটা বন্ধন হয় ক্লোরিনের সাথে। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে 3ও সম্ভব, 5ও সম্ভব। এ কারণে PCl5 গঠিত হয়। প্রশ্নটার অ্যান্সার এখান থেকে পড়ে নিবা, আমি তোমাদের শিট অলরেডি প্রোভাইড করছি, সুতরাং ডিটেলসে পড়তে গেলে দেরি হচ্ছে। এই যে NCl3, NCl5 গঠিত হয় না, 3 নাম্বার প্রশ্ন আর 4 নাম্বার প্রশ্ন, দুইটা একসাথে পড়বা, দুইটা একসাথে পড়লে তোমার প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। ওইটাই বলা আছে যে কিভাবে যোজনী 5, একক ইলেকট্রন যে কয়টা থাকবে যোজনী হবে তত। এখানে একক ইলেকট্রন, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করো, এখানে একটা 3SY, S2, এই জায়গায় একটা 1 হবে, এর উপরে একটা 1 হবে, এখানে একটা 1 পড়ে নাই কিন্তু। এই যে 3pz, এবার এই 3s থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে এখানে যাবে। একক ইলেকট্রন একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, এই কারণে যোজনী 5। আর প্রথমত যোজনী কত থাকে? 3 থাকে। ঠিক আছে, একটা মৌলের বাইরে যে কয়টা একক ইলেকট্রন থাকে তার যোজনী 3, তত। ওকে, এই প্রশ্ন শেষ, পড়ে নিবা এখান থেকে, পড়ে নিলে দেখবা সহজ প্রশ্ন। আর বললাম না, এর পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি।
উদ্দীপকের মৌলটির অক্সাইডের প্রকৃতি কেমন হবে বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। যশোর বোর্ড 23 5 ঘতে ছিল। তো প্রশ্নটা আগে যদি দেখায় আসি তাহলে মনে হয় যে বুঝতে সুবিধা হবে যে যশোর বোর্ড 23 5 ঘর প্রশ্ন কেমন। যশোর বোর্ড 23 5 ঘ। তো এই যে যশোর বোর্ড, এখানে 23 5 মৌলগুলো কি কি আছে খেয়াল করো। A B C মৌল, N = 4। তাহলে এটা NH2 3D6, তার মানে এটা হলো আয়রন। এটা হলো আয়রন। আচ্ছা, N-1D2 এটা হলো কপার। এই যে 10 জিঙ্ক, সরি এটা হলো জিঙ্ক। এটা হলো জিঙ্ক, আয়রন জিঙ্ক। আর NH2NP6, তাহলে এটা কি হলো? 3s3s2 3p6। তাহলে হিলিয়াম, দেখো ABC মৌলের প্রতীক 3s2 3p6, এটা হলো আর্গন, নিষ্ক্রিয় গ্যাস। তাহলে আমরা আয়রন পাইলাম, জিঙ্ক পাইলাম, আর আর্গন পাইলাম। বলতে হবে এই এই অক্সাইড গুলো অম্ল ক্ষারক ধর্ম বিশ্লেষণ করো। তাই এটা হলো ধাতুর অক্সাইড, ক্ষারকীয় হবে। এই জিঙ্কের অক্সাইডটা হলো উভধর্মীয়। আর আর্গনের কোনো অক্সাইড ওইভাবে হয় না, ক্লাত্রির যৌগ গঠন করে। ওটা না ব্যাখ্যা দিলে হয় যে আর্গন নিষ্ক্রিয় গ্যাস, ওইভাবে যৌগ গঠন করে না, এটুকু বলে দিলে যথেষ্ট। তাহলে এখন আসা যাক আমরা যে অক্সাইডের প্রকৃতির প্রশ্নগুলো কিভাবে আনসার দিবা সেই প্রশ্ন। অক্সাইডের প্রকৃতি এমসিকিউ আকারে এটা যদি আগে বলি যে অক্সাইডের প্রকৃতি, আগে এমসিকিউ দেখো, সেখান থেকে সিকিউ কি আসতে পারে সেটা বলি। অক্সাইডের প্রকৃতি, কোন অক্সাইড আসলে কি ধর্মী? প্রথমত 1 নম্বরে যদি বলি যে ধাতুর অক্সাইড আর ধাতুর হাইড্রোক্সাইড, ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইড হলো ক্ষারীয়। ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইড হলো ক্ষারীয়। ধাতুর অক্সাইড কি? সোডিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এগুলো হলো ধাতুর অক্সাইড, নিঃসন্দেহে এরা ক্ষারীয়। ধাতুর হাইড্রোক্সাইড যদি বলি, সোডিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ওইস হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হলো ধাতুর অক্সাইড। সিম্পলি এরা কি ধর্মী? ক্ষারধর্মী। যদি আমি বলি এখন অধাতুর অক্সাইড আর হাইড্রোক্সাইড, অধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইড হলো অম্লধর্মী। ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইড ক্ষারীয়। অধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইড হলো অম্লীয়। সিলিকন ডাইঅক্সাইড আর সিলিকন হাইড্রোক্সাইড, অনেকে এইটা নিয়ে কনফিউজ থাকে। আরে ভাই, আমি সারা জীবন শিখে আসছি ওইস থাকলেই সেটা ক্ষার, তাহলে এখানে ওইস আছে তো এটা অ্যাসিড কেন? তো এই হলো যাদের কনসেপ্টে খুব সমস্যা আছে তাদের এই কথা বলবে। সিলিকন একটা উপধাতু, মানে অধাতুর কাছাকাছি। এই কারণে সিলিকন ডাইঅক্সাইড যেমন অম্লীয়, সিলিকনের হাইড্রোক্সাইডটাও অম্লধর্মী। একই কথা P2O5, অধাতুর অক্সাইড, অম্লীয়। আবার যদি আমি এভাবে POH3 লিখি, তাহলে এটা ওইস থাকা সত্ত্বেও এটাও কিন্তু অম্লীয়। কেন? কারণ এটা কি? এটা হলো অধাতুর অক্সাইড, হাইড্রোক্সাইড। অধাতুর অক্সাইড, অধাতুর হাইড্রোক্সাইড দুটাই হলো অম্লীয় ধর্ম। আচ্ছা, আরো কি হতে পারে? কার্বন ডাইঅক্সাইড হতে পারে, সালফার ডাইঅক্সাইড হতে পারে, নাইট্রোজেন ডাইঅক্সাইড হতে পারে। তো এরকম অধাতুর অক্সাইড বলা মাত্রই সেগুলো কি হবে? অধাতুর অক্সাইড বলা মাত্রই সেগুলো সব অম্লধর্মী হবে। তাহলে ধাতুর অক্সাইড হাইড্রোক্সাইড ক্ষারীয়, অধাতুর অক্সাইড হাইড্রোক্সাইড অম্লীয়। এটুকু সিম্পল কনসেপ্ট সবাই জানো। আমি এখানে যদি ধাতুর অক্সাইড আয়রন লিখি, FeO, ক্ষারীয় হবে। Fe2O3ও যদি লিখি, ক্ষারীয় হবে। এইগুলো সিম্পল নিয়ম, যেগুলো ধাতুর অক্সাইড হাইড্রোক্সাইড ক্ষারীয়, অধাতুর অক্সাইড হাইড্রোক্সাইড হলো অম্লীয়। পরীক্ষাতে যেটা আসে এটা নিচের কোনটি অম্লধর্মী, নিচের কোনটি অম্লধর্মী, এগুলো আসে। এই অ্যাডমিশন একবার এটা দিছিল, নিচের কোনটি অম্লীয়। তাহলে এটা হলো অম্লীয়, কারণ কি? এটা হলো অধাতুর অক্সাইড, হাইড্রোক্সাইড। ওকে, তাহলে ক্ষারীয় অক্সাইড আর অম্লীয় অক্সাইড আমরা চিনলাম। এখন আসুন উপধর্মী অক্সাইড কোনগুলো। উপধর্মী অক্সাইড কোনগুলো? বেসিক্যালি যদি 4টা নাম মনে রাখতে পারো, Al2O3,
জিঙ্ক অক্সাইড, SnO, SnO2, PbO, PbO2। এই চারটা নাম যদি তোমার মনে থাকে আশা করা যায় হয়ে যাবে। তো এইটা হলো অম্লধর্মী। অম্লধর্মী কেন, এটা খদাগের প্রশ্ন হিসেবে আসে, আবার ওইখানে দেখো খদাগে দিয়ে দিচ্ছে। তো এই দুইটা হলো অম্লধর্মী। এই যে জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড হলো অম্লধর্মী। এই সরি, উভধর্মী। অম্লধর্মী বলছি, এটা হলো উভধর্মী। এই দুইটা উভধর্মী, খদাগের প্রশ্ন হিসেবেও আসে। আচ্ছা, এরপরে যদি আমরা বলি আর কি কি অক্সাইড আছে, নিরপেক্ষ অক্সাইড আছে চারটি। নিরপেক্ষ মানে কি, এরা অম্লীয় না, এরা ক্ষারীয় না। নিরপেক্ষ অক্সাইড কি কি আছে? নিরপেক্ষ অক্সাইড আছে হলো চারটা। একটা হলো পানি হলো নিরপেক্ষ অক্সাইড, মনে রাখবা। কার্বন মনোক্সাইড নিরপেক্ষ, N2O, আর হলো NO। এটা ভালো মনে থাকার কারণ এটা হলো লাফিং গ্যাস, নাইট্রাস অক্সাইড। এখন এটা সবাই মনে রাখতে পারে যে লাফিং গ্যাস, নাইট্রাস অক্সাইড, এটা হলো নিরপেক্ষ। তাহলে নিরপেক্ষ অক্সাইড হলো চারটা। আচ্ছা, উভধর্মী অক্সাইড একটা, সুপার অক্সাইড একটা। একটা মনে রাখলেই চলবে, সুপার অক্সাইড হলো একটা, KO2। সুপার অক্সাইড একটা। আচ্ছা, এরপরে যদি আমি বলি যে মিশ্র অক্সাইড, মিশ্র অক্সাইড হলো দুইটা। একটা হলো Pb3O4, মনে রাখবা, Pb3O4, আর একটা হলো Fe3O4। মিশ্র অক্সাইড কেন, কারণ এরা দুইটা করে অক্সাইডের মিশ্রণ। কিভাবে দেখো, এই যে PbO আর PbO2, এই দুটো একসাথে করে দেখো এটা হবে PbO। দুইটা একসাথে করো দেখবে এটা হবে। আবার এই যে FeO আর Fe2O3, দুইটা একসাথে করো দেখো এটা হবে। দুইটা একসাথে করে দেখো এটা হবে। এ কারণে এই দুটাকে বলা হয় মিশ্র অক্সাইড। তাহলে আশা করা যায় কোনটা কোন অক্সাইড সবাই বুঝতে পারবে। এটা হলো MCQ তে খুব দেয়, এগুলো খুব দেয়। আর এখন আমরা অ্যান্সারে চলে যাব। একটা অক্সাইডকে অ্যাসিড আর ক্ষার প্রমাণ করার জন্য কি কাজ করতে হবে, সেটা এটা হলো একটা কমন সেন্সের জিনিস। তা একটা অক্সাইডকে আমরা অ্যাসিড যদি প্রমাণ করতে চাই, তাহলে একটা ক্ষারের সাথে আমি যদি বিক্রিয়া করলাম, এটা হলো আমি, আর এই জায়গায় লবণ তৈরি হলো, তো এখানে আমি কি, এখানে আমি অ্যাসিড। কারণ কি, এটা হলো ক্ষার, আমি বিক্রিয়া করছি, লবণ হয়ে গেছে। তাহলে এখানে আমি একটা, অবশ্যই একটা অ্যাসিড। তার মানে যদি তুমি নিজেকে অ্যাসিড প্রমাণ করতে চাও, ক্ষারের সাথে বিক্রিয়া দিয়ে লবণ পানি হতে হবে। তাহলে এখানে আমি প্রমাণ করে দিলাম যে এখানে আমি একটা অ্যাসিড। এবার ধরো আমি নিজেকে ক্ষার প্রমাণ করতে চাই যে আমি একটা ক্ষার, তাহলে আমি এখন কি করব, এই যে এই সেলের সাথে বিক্রিয়া দিব, আর এটা হলো আমি, লবণ তৈরি হয়ে গেল। তাহলে এই জায়গাটাই হলো আমি ক্ষার। সিম্পল কনসেপ্ট যদি না বোঝো তাহলে বোঝানোর আর উপায় নাই। যে ক্ষারের সাথে বিক্রিয়া করলাম, লবণ হয়ে গেল, তার মানে আমি অ্যাসিড ছিলাম এখানে। অ্যাসিডের সাথে আমি বিক্রিয়া করলাম, তাহলে আমি অবশ্যই এখানে একটা ক্ষার। তা যদি এখন আমি তোমাকে বলি যে Fe2O3 কে কি হবে, এটা যেহেতু একটা কি অক্সাইড, ধাতুর অক্সাইড, ক্ষারীয়, তাহলে এই অক্সাইডটাকে ক্ষার প্রমাণ করার জন্য আমরা একটা অ্যাসিডের সাহায্য নিব। তাহলে এটা হলো অ্যাসিড, যেহেতু অ্যাসিড, তাহলে এখানে সে কি হিসেবে আচরণ করবে, ক্ষার হিসেবে আচরণ করবে। তাহলে তৈরি করবে হলো FeCl3 আর H2O। সমতা করলে এখানে Cl3, তাহলে এখানে 3 যদি দাও, 3 দিলে তো হবে না, 2 আছে, সেহেতু এখানে 2 দাও, এখানে 6 হবে। আয়রন দুইটা, 6টা, আর এখানে হলো 3। এই, তাহলে এটাকে আমরা কি হিসেবে প্রমাণ করে দিলাম, ক্ষার হিসেবে প্রমাণ করে দিলাম। তাহলে ক্ষার হিসেবে যদি তোমাকে প্রমাণ করতে বলে কি করে দিব, শেষ। আর অ্যাসিড হিসেবে যদি প্রমাণ করতে বলে, ধরো তোমাকে আমি বললাম যে কার্বন ডাই অক্সাইড অ্যাসিড হিসেবে প্রমাণ করো, তাহলে এর সাথে তুমি একটা ক্ষার বিক্রিয়া দিবে, ক্ষারের বিক্রিয়া দিবে, তাহলে এখানে একটা লবণ তৈরি হয়ে যাবে, Na2CO3, আর হলো H2O। সমতা মনে হয় অটো হয়ে গেছে, এখানে একটা 2 দিলে শেষ। তাহলে এখানে সে একটা কি হিসেবে আচরণ করলো, অ্যাসিড। তাহলে আমাদের ওই যে প্রশ্নটা আমরা দেখছিলাম, সেখানে Fe2O3 যে একটা ক্ষার, এটার প্রকৃতি জানতে চাইছে। তো এটা একটা ক্ষার কেন, কারণ এই সেলের সাথে বিক্রিয়া করে সে লবণ পানি তৈরি করছে। এবার আসা যাক, তোমার যদি পরীক্ষাতে আসে খদাগের প্রশ্ন হিসেবে, বা গদাগের প্রশ্ন বা ঘদাগের প্রশ্ন, যে Al2O3 উপধর্মী কেন, তার মানে এটাকে একবার অ্যাসিড হিসেবে প্রমাণ দিতে হবে, একবার এটাকে ক্ষার হিসেবে প্রমাণ দিতে হবে। Al2O3 কে উপধর্মী প্রমাণ দেওয়ার জন্য আমি এটাকে প্রথমে অ্যাসিড হিসেবে আচরণ করাই দেখি।
তাহলে অ্যাসিড হিসেবে বলতে হবে মুখে এরকম যে Al2O3 একটি উপধর্মী যৌগ, কারণ Al2O3 অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। নিচে দিবা এরপরে অ্যাসিড হিসেবে। তাহলে অ্যাসিড হিসেবে Al2O3 কে আমরা অ্যাসিড প্রমাণ করতে চাচ্ছি। তো এটাকে যদি অ্যাসিড প্রমাণ করতে চাই, আমরা এখানে একটা পাগা ক্ষার নিয়ে নেবো। পাগা ক্ষার হলে অ্যানোড, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নিলে দেখবো লবণ পানি হয় কিনা। অবশ্যই লবণ পানি হবে। এখানে NaAlO2 তৈরি করবে আর পানি তৈরি করবে। এই যে NaAlO2, এটা হলো একটা লবণ, সোডিয়াম অ্যালুমিনেট নাম। NaAlO2 আর পানি। ঠিক আছে। সমতা পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নাই। তুমি যদি এই সমতা পারো খুবই ভালো, আর যদি না পারো কোনো সমস্যা নাই। এখানে সমতা করে দেওয়ার চেষ্টা করি, দেখি হয় কিনা। এই যে দুই, সোডিয়াম দুইটা হয়ে গেছে। এখন দেখো অটো ব্যালেন্স হয়ে যাওয়ার কথা। তাহলে সমতা পারলে ভালো, না পারলে দরকার নাই। তাহলে অ্যাসিড হিসেবে ওকে প্রমাণ করলাম, এবার আসি ওকে ক্ষার হিসেবে প্রমাণ করি। তাহলে এখন Al2O3 কে আমরা ক্ষার বানাবো। যদি ওকে ক্ষার বানাতে চাই তাহলে এই সেলের সাথে বিক্রিয়া করে দিই। হুম, হয়ে গেল। তাহলে এটা উভধর্মী কেন তার ব্যাখ্যা দিয়ে দিলাম। এবং আরেকটা জিনিস ছিল আমাদের উদ্দীপকে, যেটা এই যশোর বোর্ডে ছিল, জিঙ্ক অক্সাইড। তাহলে জিঙ্ক অক্সাইড উভধর্মী কেন? তাহলে একই কথা, জিঙ্ক অক্সাইড একটি উভধর্মী যৌগ, কারণ সে অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। তাহলে অ্যাসিড হিসেবে আচরণ করায় ওকে। অ্যাসিড হিসেবে আচরণ করলে NaOH এর সাথে বিক্রিয়া করবে, এখানে তৈরি করবে সোডিয়াম জিঙ্কেট, NaZnO2। এই সংকেতটা ঠিক আছে কিনা সেটা যাচাই করা যায়। খেয়াল করো, এই জিঙ্কের যোজনী হলো 2, অক্সিজেনের যোজনী হলো 2+, অক্সিজেনের যোজনী হলো 2-, Zn O। তাহলে 4 হয়ে যাচ্ছে না, 4 2 6। জিঙ্কেট NaZnO2, NaAlO2 সংখ্যা ঠিক আছে। NaAlO2 2 2 4। অ্যালুমিনিয়াম, খেয়াল করো, অ্যালুমিনিয়াম এখানে 3, সোডিয়াম এখানে +1, অক্সিজেন হলো 2টা 2 4। তাহলে এই সংকেত ঠিক ছিল। আর এই সংকেতটা ঠিক আছে কিনা, যত পজিটিভ তত নেগেটিভ হবে। এখানে সোডিয়াম হলো +1, জিঙ্ক হলো +2। তাহলে এখানে +3 আছে আর অক্সিজেন মিলে 4 আছে, তার মানে আমাদের সংকেতে দেখো ঠিক নাই। এই সংকেত কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। প্লাস আছে, এই যৌগটাতে প্লাস আছে হলো সোডিয়াম +1, জিঙ্ক হলো +2। তাহলে প্লাস আছে 3, কিন্তু মাইনাস আছে হলো 4। তার মানে আমাকে এক জায়গায় বাড়াতে হবে। বাড়ানোর উপায় আছে কি, এই যে সোডিয়ামে একটা 2 যদি দিয়ে দাও তাহলে দেখো মোট 4 হয়ে যাচ্ছে। এই যে 1+1 মানে এখানে +2, এটা +2 আর এটা -4। তাহলে টোটাল মিলে আমাদের 4 0 হয়ে গেছে। আর এই জায়গায় অটো ব্যালেন্স ছিল, +1 +3, মানে প্লাস হলো 3, মাইনাস হলো 4। তার মানে ওই সঙ্গে ঠিক আছে। আর এই জায়গাটা একটা কি দিতে হচ্ছে, এখানে একটা 2 দিতে হচ্ছে। তাহলে এটা হলো আমাদের লবণ তৈরি হয়ে গেছে, সোডিয়াম জিঙ্কেট। এটার নাম সোডিয়াম জিঙ্কেট, আর আগেরটার নাম ছিল সোডিয়াম অ্যালুমিনেট। তাহলে এই গেল হলো অ্যাসিড হিসেবে আচরণ করাইলাম। কি কথা, ওকে আমরা ক্ষার হিসেবে আচরণ করাবো। তাহলে ক্ষার হিসেবে আচরণ করার জন্য একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই দিলাম। তাহলে এখানে জিঙ্ক ক্লোরাইড তৈরি করবে আর H2O হবে। শেষ। তাহলে কেন উভধর্মী আশা করি বুঝতে পারছি। আর আমাদের ওই প্রশ্নের মধ্যে আরেকটা জিনিস ছিল কি, যে আর্গন। তা আর্গন হলো অক্সাইড তো হবে না, কারণ ওটা নিষ্ক্রিয় গ্যাস, ওর কোনো অক্সাইড কি হবে না। এই যে সি যৌগটা হলো কি ABC এর অক্সাইড সমূহের অম্ল খাদ্যধর্ম বিশ্লেষণ করো। তাহলে আমরা বলতে পারি যে এ যৌগটা যেহেতু আয়রন, এর অক্সাইড গুলো ক্ষারীয়, একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এর অক্সাইডের ব্যাখ্যা শেষ। আর এই যে বি নম্বর যৌগটা হলো জিঙ্ক। জিঙ্ক হলো উভধর্মী, এই যে জিঙ্ক উভধর্মী, তার দুইটা বিক্রিয়া দিয়ে জিঙ্কের উভধর্মী প্রমাণ দিলাম। আর সি যৌগটা এখানে কি, যে সি মৌলটা হলো নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় মৌল হওয়ার কারণে আর্গন, এর কোনো অক্সাইড গঠন হয় না। সুতরাং এটা এভাবে রেখে দিলেই হয়ে যাবে। এটা হলো আমাদের অ্যান্সার শেষ। তাহলে এই গেল হলো একটা যৌগের অক্সাইডের প্রকৃতি যদি পরীক্ষাতে আসে কি অ্যান্সার দিবা সেটা। আচ্ছা, এর পরের প্রশ্ন চলে যাই। এগুলো খদাগের প্রশ্ন বেসিক্যালি, কিন্তু দুই এক সময় গদাগে দিয়ে দিছি। কপার সালফেট, সোডিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের প্রকৃতি সমীকরণ সহ বিশ্লেষণ করো। মানে একটা করে বিক্রিয়া দিতে হবে, বিক্রিয়া দিয়ে বলতে হবে এদের জলীয় দ্রবণের প্রকৃতি কি সেটা। তাহলে প্রথমে আসি আমরা কপার সালফেটের জলীয় দ্রবণ, তারপর সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ, তারপর NaCl এর জলীয় দ্রবণ। একটা লবণ, এগুলো সব কিন্তু লবণ, এই লবণগুলো জলীয় দ্রবণ কি সেটা কিভাবে প্রমাণ দিবা। প্রথমে আসো যে অ্যামোনিয়াম ক্লোরাইড একটা লবণ।
অ্যামোনিয়াম ক্লোরাইড একটা লবণ, এটা যদি তুমি পানিতে দাও তা বেসিক্যালি সে NH4+ হবে আর Cl- হবে। বেসিক্যালি কিন্তু এটাই তৈরি করবে। কিন্তু আমরা উল্টা করে ধরবো যে এই লবণটা কোথা থেকে তৈরি হয়েছে সেটা, এই লবণটা কোথা থেকে তৈরি হয়েছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তা একটা লবণের দুইটা পার্ট থাকে, প্রথম অংশ হলো ক্ষার মানে NH4OH থেকে আসছে, আর শেষের অংশটা হলো HCl। অর্থাৎ এই লবণটা হয়েছে এই দুজনের বিক্রিয়ার ফলে। তাহলে এই দুইটা বিক্রিয়াকে আমরা যদি এভাবে দেখি, HCl আর NH4OH বিক্রিয়াটা দিবা হলো NH4Cl প্লাস হলো H2O। এখানে HClটা হলো মারাত্মক 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 শক্তিশালী, খুবই 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 শক্তিশালী একটা অ্যাসিড। তাহলে এটা হলো খুবই শক্তিশালী একটা অ্যাসিড, আর এটা খুবই 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 দুর্বল। তাহলে এই লবণটা তৈরি হয়েছে এদের মা বাবাকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে এখান থেকে আমরা পাই যে এই লবণটা বাবা ছিল মানে শক্তিশালী একটা অ্যাসিড ছিল, মা ছিল খুবই দুর্বল একটা ক্ষার। তার মানে যে শয়তান পয়দা হবে যে বাচ্চা পয়দা হবে, সেটা যে শয়তান বেশি ছিল সেই শয়তানের জিনিসটাই বেশি ঢুকবে। যেহেতু ওর বাবা ছিল শক্তিশালী অ্যাসিড, তার মানে এটা একটা অম্লীয় 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 লবণ। তাহলে কেন অম্লীয় লবণ দেখো, সিম্পল ঘটনা। আমরা একটা লবণের হিস্ট্রি চেক করবো যে ওকে পয়দা করছে কে। তোর পয়দা করছে দেখলাম কি যে ওর মা আর বাপ পয়দা করছে, যেটা বাবাটা ছিল শক্তিশালী অ্যাসিড, মা যেটা সেটা হলো একটা দুর্বল ক্ষার ছিল। তাহলে ও যে শয়তানটা পয়দা হয়েছে ওই শয়তানের যে যেটা বেশি ছিল সেই জিনিসটার মধ্যে বেশি ঢুকছে। তাহলে যেহেতু এই দুইটা এই NH4Cl এর মধ্যে ও তৈরি হয়েছে একটা শক্তিশালী অ্যাসিড থেকে, একটা দুর্বল ক্ষার থেকে, এই কারণে এর মধ্যে অ্যাসিড প্রকৃতি বেশি, অর্থাৎ এই লবণটা হলো অম্লধর্মী। তাহলে এই অম্লধর্মী লবণটা এটা যে কেন অম্লধর্মী সেটার ব্যাখ্যা তুমি কিভাবে দিবে, তো এইটাই হলো ব্যাখ্যা যে NH4Cl এর জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয়, কারণ NH4Cl শক্তিশালী অ্যাসিড HCl ও দুর্বল ক্ষার NH4OH এর বিক্রিয়ায় উৎপন্ন হয়। এ কারণে NH4Cl এর জলীয় দ্রবণের প্রকৃতি অম্লধর্মী। বললেই শেষ, মানে খুবই সিম্পল অ্যান্সার, 2 লাইন অ্যান্সার লিখে একটা বিক্রিয়া দিলেই তোমার কিন্তু অ্যান্সার শেষ। আচ্ছা, আমরা আরো এরকম দেখি। তোমাকে আমি বললাম যে কপার সালফেটের জলীয় দ্রবণের প্রকৃতি কি হবে। তাহলে এই কপার সালফেটের সাথে এই কপার সালফেটের হিস্ট্রি চেক করো, যে কে পয়দা করছে কে। তো এর পয়দা করছে হলো এই কপার হাইড্রক্সাইড আর হলো H2SO4। একে পয়দা করছে দুইটা জিনিস, একটা ক্ষার একটা লবণ, যেহেতু একটা লবণের একটা ক্ষার তৈরি হয় একটা অ্যাসিড আর একটা ক্ষার থেকে। তাহলে এই দুইটা জিনিসের বিক্রিয়া দিলে এটা তৈরি হবে। তো আমরা বিক্রিয়াটা দিয়ে দিই। H2SO4 আর কপার হাইড্রক্সাইড এই দুইটার বিক্রিয়ার ফলে তৈরি হয়েছে কপার সালফেট শয়তান। এই শয়তান অ্যাসিড নাকি ও ক্ষারীয় সেটা ব্যাখ্যার জন্য আমাদের দেখতে পাকে পয়দা করছে কি। তো ওই শয়তানকে পয়দা করছে এই তীব্র অ্যাসিডটা। আর এ যদি তীব্র, এটা তীব্র অ্যাসিড সে তুলনায় এটা কিন্তু দুর্বল ক্ষার। তার মানে যেহেতু তীব্র অ্যাসিড থেকে পয়দা হয়েছে, এই শয়তানের প্রকৃতি হলো অম্লীয় বা অ্যাসিডিক। একই অ্যান্সার। কপার সালফেটের জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয়, কারণ কপার সালফেট তীব্র অ্যাসিড H2SO4 ও দুর্বল ক্ষার কার্বন হাইড্রক্সাইডের বিক্রিয়া থেকে উৎপন্ন হয়, তাই কপার সালফেটের জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয়। বললেই তোমার কাজ শেষ। আচ্ছা, আরেকটা ছিল আমাদের সোডিয়াম কার্বনেট। তাহলে হিস্টোরি চেক করতে হবে আগে সোডিয়াম কার্বনেটের। হিস্টোরি চেক করার জন্য সোডিয়াম আছে তার মানে এর সাথে হাইড্রোক্সাইড। এর কিভাবে নিচ্ছি দেখো, প্রথম অংশটা একটা লবণের প্রথম অংশটা হলো ক্ষারীয়, মানে প্রথম ধাতুটা হলো ক্ষার, আর এখানে যে অধাতুটা থাকবে সেটা হলো অ্যাসিড। তাহলে এটা হলো H2CO3। তার মানে একে পয়দা করছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর H2CO3। এখন যদি আমি বিক্রিয়া দিই H2CO3 আর সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তৈরি করে হলো সোডিয়াম কার্বনেট আর H2O প্লাস হলো CO2। তাহলে এই জায়গায় এসে খেয়াল করো যে এটা খুবই মৃদু অ্যাসিড, খুবই মৃদু অ্যাসিড, মানে একটু মৃদু না, খুবই খুবই মৃদু। আমরা ঢক ঢক করে গিলে খাই, এই যে কোক খায় না, কোকের সাথে ঢক ঢক করে গিলে খাই, আমাদের জিভে কিছু হয় না। তাহলে খুবই মৃদু অ্যাসিড, এটা এত মৃদু যে আমরা যদি জিভে খাই গায়ে মাখি কিছুই হবে না, খুবই মৃদু অ্যাসিড।
আর এটা মারাত্মক তীব্র ক্ষার, এক ফোঁটা চোখে পড়লেই 10 সেকেন্ডের মধ্যে চোখ কানা হয়ে যায়। মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এতটাই তীব্র ক্ষার, যদি এক ফোঁটা চোখে পড়ছে তোমার চোখ কানা হয়ে যাবে। তাহলে এই তীব্র ক্ষার মৃদু অ্যাসিড থেকে উৎপন্ন। তাহলে একে পয়দা করছে কি? একে পয়দা করছে একটা তীব্র ক্ষার, একটা মৃদু অ্যাসিড। তাহলে অবশ্যই যেহেতু ক্ষারটা তীব্র, এর প্রকৃতিও তীব্র হবে ক্ষার। তার মানে একটা লবণের প্রকৃতি অম্লীয় নাকি ক্ষারীয় হবে সেটা দেখতে হবে ওদের মা বাবাকে। ওদের মা আর বাবার মধ্যে যদি মা তীব্র হয় তাহলে মার ধর্ম নিবে, যদি বাবা তীব্র হয় বাবার ধর্ম নিবে। তাহলে মা বাবা, এই যে কপার সালফেটে আমরা দেখতে পেলাম যে ওকে তৈরি করছে H2SO4 আর কপার হাইড্রোক্সাইড, যেহেতু অ্যাসিডটা তীব্র ছিল এই জন্য সে অম্লীয় হয়েছে। আর এখানে সোডিয়াম কার্বনেট তৈরিটা কোথা থেকে হয়েছে? সোডিয়াম হাইড্রোক্সাইড আর H2CO3 থেকে। তো যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, এটাই বেশি তীব্র, এ কারণে ওর প্রকৃতি ক্ষারীয় হয়ে গেছে। তার মানে এখানে যে তীব্র সেটা হবে ও। তাহলে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয় কেন? এভাবে বলতে হবে যে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের প্রকৃতি ক্ষারীয়, কারণ সোডিয়াম কার্বনেট তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড ও দুর্বল অ্যাসিড সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া থেকে উৎপন্ন হয়। তাই সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের প্রকৃতি ক্ষারীয়। বললে অ্যান্সার শেষ। তাহলে এই ধরনের অ্যান্সার গুলো জাস্ট ফরম্যাটটা জানতে হয়, ফরম্যাটটা জেনে নিজের ভাষায় লিখে দিতে হয়। এরপরে আসো হ্যালোজেন হাইড্রোক্সাইডের তীব্রতার ক্রম। এটা আসছে কোটায়? কুমিল্লা বোর্ড 23। হ্যালোজেন হাইড্রোক্সাইড চারটা তো সবাই চেনো। এটা আমি একটু কোশ্চেনটা দেখাই, এটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন। কুমিল্লা বোর্ড কত? 3-এর গ। এই যে হ্যালোজেন গুলো দেখো, এখানে বলছে উদ্দীপকের হাইড্রোক্সাইড গুলো জলীয় দ্রবণে প্রোটন প্রদান করার ক্ষমতা প্রবণতা ব্যাখ্যা করো। তো H6, HCl, H5, HI, এই যে এগুলোর জলীয় দ্রবণের তীব্রতা ব্যাখ্যা করতে বলছে। আর উদ্দীপকের লেখচিত্রটি প্রকৃতি বিশ্লেষণ করো। এদের স্ফুটনাঙ্ক হঠাৎ করে কমে গেছে, এইচএফ তারপরে HCl তারপরে আবার বাড়া শুরু করছে, এর কারণটা কি ব্যাখ্যা করতে বলছে। এটা হলো হাইড্রোজেন বন্ধনের প্রশ্ন, মানে গ দাগে দিছে হাইড্রোজেন বন্ধন আর গ দাগে দিচ্ছে হলো জলীয় দ্রবণে প্রোটন প্রদান করার ক্ষমতা, মানে এসিড ধর্ম কার বেশি। তো আমরা একটু দেখি আর অ্যাসিড ধর্ম কেমন হবে। চ্যাপ্টার 4-এ আমি অবশ্য অলরেডি পড়াইছি যে গ্রুপ 17-তে কে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদের হাইড্রোক্সাইড মানে কি? এর সাথে হাইড্রোজেন যদি যৌগ গঠন করে, এইচএফ। তা আগে আমি একটু ফ্লোরিনের আকারটা দেখি। ফ্লোরিনের আকার যথেষ্ট ছোট, ক্লোরিন আরটু বড়, ব্রোমিন আরো বড়, আর আয়োডিন হলো আরো বড়। এটা হলো এদের কেন্দ্র, এটা হলো এদের কেন্দ্র, এই কেন্দ্র, এটা হলো এদের কেন্দ্র। আর এর সাথে যদি এইচ বসাই দাও, HCl, HF, HBr, HI, এই জায়গায় হলো এইচ গুলো যদি আমি দিই, এইগুলো হলো হাইড্রোজেন। হ্যাঁ, এগুলো হলো হাইড্রোজেন। তাহলে প্রোটন প্রদান করার ক্ষমতা কার বেশি? মানে এইচএফ বা এইচসিএল থেকে, এইচএফ বা এইচসিএল থেকে এইচ প্লাস আকারে যাবে প্রোটন প্রদান ক্ষমতা। মানে ধরো এইচএফ থেকে এইচ প্লাস এফ মাইনাস, বা এইচসিএল থেকে এইচ প্লাস সিএল মাইনাস, এই যে প্রোটন প্রদান করার ক্ষমতা কার বেশি হবে এটা জানতে চাইছি। তো এই তীব্রতার ক্রমে আমরা দেখছিলাম যে একটা গল্প বলে বলছিলাম যে স্বামী বিদেশ গেলে স্ত্রীরা কি করে, হলো অন্য ঘরে চলে যায়, মানে থাকে না। তুমি আমাকে বিয়ে করে আমাকে রেখে চলে গেছো, আমি কি এখন একা একা বসে থাকবো নাকি? আমার তো মন আছে, আমার তো একজনের সাথে গল্প করার ইচ্ছা জাগে। তো এই জন্য সেক্ষেত্রে দেখা যায় যে মেয়েগুলো অন্য ঘরে চলে যায়। ঠিক আছে, তো এই একটা জিনিস যে দূরত্ব বাড়লে ভালোবাসা কম। আর আরেকটা জিনিস দিয়ে ব্যাখ্যা করা যায় যেটা হলো সম এজের বিয়ে আর বিষম এজের বিয়ে। একটা 20 বছরের মেয়েকে যদি 50 বছরের একটা বুড়ার সাথে বিয়ে দাও, টাকার লোভে হয়তো মেয়ে তাকে প্রথমে কিছু বলবে না, কিন্তু কিছুদিন পরে ঠিকই পরক্রিয়া শুরু করবে। তার মানে তার সাথে ম্যাচিং হবে না। আর যদি এরকম বিয়েটা বিয়ে দাও যে একটা 20 বছরের মেয়ের সাথে একটা 25 বা 27 বছরের ছেলে, দেখবে এদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো। ঠিক আছে, এজ গ্যাপের ডিফারেন্স যদি কম হয় বন্ডিং ভালো হবে। তাহলে এখানে এরকম একটা জিনিস যে হাইড্রোজেনের আকার ছোট, ফ্লোরিনের আকার ছোট, একটা সুষম বয়সের বিয়ে হয়েছে। আর এই জায়গায় এই আয়োডিনের আকারটা দেখো অনেক বড়, মানে একটা বুড়া বেটা 50-60 বছরের বয়স, এই বুড়া বেটার সাথে এইচ এর বিয়ে হয়েছে। তাহলে এই জায়গায় যদি বিয়ে হয়, এই এইচটা কি করবে? সবসময় বাইর মারতে চাবে, আমি এর সাথে থাকবো না, এত বুড়া বেটার সাথে থেকে কোনো লাভ আছে? তাহলে এইচ প্লাস এখান থেকে সহজে বেশি ভাবে মুক্ত হতে চাবে। এইচ প্লাসটা বেশি মুক্ত হতে চাবে কেন? কারণ অসম এজের বিয়ে এইচ প্লাস হিসেবে বেশি বেরোবে।
আর এই জায়গায় হাইড্রোজেন আর ফ্লোরাইডে এই এইচ প্লাস হিসেবে বের হতে চাবে না, কেন চাবে না? আমার এই যে এটা, আমার হাজবেন্ড যেটা দেখো, ফ্লোরিন আকার খুবই ছোট, ওর সাথে তোমার ভালো বন্ডিং, ভালোবাসার কোনো অভাব নাই, পাশাপাশি থাকে। সুতরাং এই এইচ প্লাসটা এখান থেকে মুক্ত হতেই চাবে না। ঠিক আছে, ওই এইচ প্লাসটা পরকিয়া করতেই চাবে না, যে আমি কেন পরকিয়া করতে যাবো, আমার তো হাজবেন্ড ভালো, ঠিক আছে, বা আমার ওয়াইফ ভালো, আমি কেন ওখান থেকে চলে যেতে যাবো। সুতরাং বোঝাই যায় যে ফ্লোরিনের আকার ছোট বলে এইচ প্লাসটা কম মুক্ত হতে যাবে, আয়োডিনের আকার বড় বলে এইচ প্লাসটা বেশি মুক্ত হতে যাবে। এটাই হলো আমাদের অ্যান্সার, যে পর্যায় সারণীতে গ্রুপ 17-তে ওপর থেকে নিচের দিকে গেলে এদের আকার বাড়ে, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এর আয়োডিনের আকার বাড়ে। সুতরাং এদের হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এইচ আই এর থেকে এইচ প্লাসটা বেশি মুক্ত হবে। কারণ এইচ আই এ আয়োডিনের আকার বড় হওয়ায় সেখান থেকে যদি আমরা দেখি যে আয়োডিন আর হাইড্রোজেনের মধ্যে কেন্দ্রীয় পরমাণুর এই যে দূরত্বটা বেশি, কেন্দ্রীয় পরমাণুর দূরত্ব বেশি, সরি কেন্দ্রীয় পরমাণু বলা যাবে না, কেন্দ্রীয় পরমাণু তো না, আয়োডিন আর হাইড্রোজেনের নিউক্লিয়াসের মধ্যকার দূরত্ব বেশি বা পারমাণবিক ব্যাসার্ধ বেশি। তা নিউক্লিয়াসের মধ্যকার যেহেতু দূরত্ব বেশি, এদের মধ্যে বন্ধন শক্তি কম, যে এইচ আর এর মধ্যে বন্ডটা কম, ভালোবাসাটা তো গভীর না, তো বন্ডটা কম বলে এইচ প্লাসটা সহজে মুক্ত হতে যাবে, এইচ প্লাসটা বেশি মুক্ত হবে। এইটা হলো আমাদের অ্যান্সার। আর আশা করি বুঝতে পারছো। আর প্রশ্নটার অ্যান্সারটা তোমরা যদি লিখতে চাও তাহলে এই টেস্ট পেপার থেকে লিখে নিও, একটু টেস্ট পেপার দেখে, যে কোনো টেস্ট পেপারেই পাবা। পাঞ্জাবি টেস্ট পেপারের অ্যান্সার মোটামুটি বেশি ভালো লাগে আমার, মানে ওদের অ্যান্সারটা একটু গুছানো মনে হয় অন্য টেস্ট পেপারের থেকে। তবে সব টেস্ট পেপারই দুই একটা জায়গায় ভুল থাকে, ম্যাক্সিমামই ভুলের ঊর্ধ্বে না। তবে পাঞ্জাবি মোটামুটি ভালো, চাইলে পাঞ্জাবি থেকে দেখে নিতে পারো। তাহলে এটা একটু দেখে নিবা, আমি তো কারণটা বললামই। তাহলে এটা কুমিল্লা বোর্ড 23-এর 3-এর ঘতে আছে, ময়মনসিংহ বোর্ড 21-6-এর ঘতে আছে। এই গেল হলো আমাদের এস ব্লক মৌলের রসায়ন, তার অ্যান্সার সবগুলো। আর আমি আজকে ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি, কারণ ভালো লাগতেছে না। আর একটা ক্লাসে আমি এই ফাজানের নীতিটা একটু দেখাই দিব, আর হাইড্রোজেন বন্ধনটা দেখাই দিব, দিলে তোমাদের আর একটা ক্লাসে হাইড্রোজেন ফাজানের নীতি শেষ হয়ে গেলে এই যে সংকরণটা আমি কোথা থেকে বললাম, ইউটিউব থেকে দেখে নিতে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি, ফাজানের নীতি, হাইড্রোজেন বন্ধন, দেখে আর একটা রেকর্ড করে দিতে পারি কিনা। ওকে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করব। আর আমাদের সেকেন্ড পেপারের শুরু করব সাজেশন ক্লাস। আচ্ছা, কই তো দেখালো না। আজকে আমি ক্লাসে যেটুকু করলাম না দেখাই তোমাদের বলছি, যে এই যে এই প্রশ্নগুলো আমরা এই যে প্রশ্নগুলো শেষ করছি, এস ব্লক মোডের আসন। আর আরেকটা ক্লাস আমি নিব, সেটা হলো এই ফাজানের নীতি আর হাইড্রোজেন বন্ধনের উপর। তাহলে এই ফাজানের নীতি, হাইড্রোজেন বন্ধনের উপর আরেকটা ক্লাস যদি নেওয়া হয়, মোটামুটি আমাদের হাইড্রোজেন বন্ধন, ফাজানের নীতি, এস ব্লক মৌলের রসায়ন, পি ব্লক মৌলের রসায়ন, ডি ব্লক মৌলের রসায়ন, এই পর্যন্ত শেষ। মানে জিনিসগুলো কিন্তু খুবই ইজি, তুমি যদি পড়ে যাও অবশ্যই দুই সেটের, এখান থেকে অ্যাটলিস্ট দুই সেট প্রশ্ন হবে, মানে হাইড্রোজেন বন্ধন, ফাজানের নীতি, আর যে কি এস ব্লক, পি ব্লক, ডি ব্লক। তবে হ্যাঁ, এই চ্যাপ্টারের প্রশ্ন কম্বাইন্ড হয়, মানে সংকরণ দিবে, এখান থেকে একটা দিবে, সংকরণ দিবে ফাজানের নীতি থেকে একটা দিবে, সংকরণ দিবে পি ব্লক থেকে একটা দিবে, অথবা একটা পি ব্লক মৌলের, এস ব্লক মৌলের দিবে, একটা ফাজানের নীতি দিবে, একটা হলো হাইড্রোজেন বন্ধন দিবে, মানে সবকিছু মিক্স করে কোশ্চেন হয়। ঠিক আছে, এই চ্যাপ্টারের প্রশ্ন কিন্তু মিক্সিং হয়। ঠিক আছে, একটার সাথে যে শুধু সংকলন থেকে এক সেট করবো ওইভাবে না, পুরাটা মিক্সিং করে দিব, তিন সেট প্রশ্ন হবে, এই জন্য এই চ্যাপ্টারটা পড়ে যাওয়াটা জরুরি। ওকে, তাহলে আরেকটা ক্লাসে আমরা হাইড্রোজেন বন্ধন এটা দিব, আর ওই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এগুলো দেখি বলে দেওয়ার চেষ্টা করবো। ওই সে পর্যায়বৃত্ত ধর্ম কই, এই যে ইলেকট্রন আসক্তি থেকে দুইটা প্রশ্ন পড়তে হয়, আয়নীকরণ শক্তি থেকে মোটামুটি এই কয়টা প্রশ্ন পড়তে হয়, তাহলে এই পর্যায়বৃত্ত ধর্ম শেষ। এগুলো পড়ে গেলে তোমাদের হয়ে যাবে। ওকে, আজকের ক্লাস শেষ, আল্লাহ হাফেজ। আমরা জৈব যৌগের সাজেশন ক্লাসটা দ্রুত শেষ শুরু করব। আমি অলরেডি সাজেশন তৈরির কাজ আগাইছে, কিছু অংশ এখনো বাকি আছে, মানে জৈব যৌগের সাজেশনটা তৈরি করা হয় নাই, বাকি চ্যাপ্টার 1 2 3 সাজেশন কিন্তু আমি অলরেডি প্রোভাইড করছি সেকেন্ড পেপারে। ওকে, আল্লাহ হাফেজ।